আমি কিন্তু একবারই তোমার সরাসরি এতে চলে যাচ্ছি, মানে একদমই কাছে ঢুকে যাচ্ছে একদম। আচ্ছা দেখো, আমাদের আজকে আলোচনাটা হবে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস, ঠিক আছে? আর আমি কিন্তু যেটা বারবার বলছি যে আমি সিলেবাসে যে জিনিসটা আছে সেই পুরো জিনিসটা আমি এখানে করবো। মানে এমনিতে এমএসসি বা ইত্যাদি স্ট্যান্ডার্ডে যদি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস পড়ানো হয়, সেটা কিন্তু সব জায়গায় নেই, কিন্তু যেসব জায়গায় আছে সেখানে কিন্তু তোমার ক্লসিয়াস মোশন ইকুয়েশন, ডিবাই ইকুয়েশন, লরেন্জ লরেন্জ ইকুয়েশন, তাদের ডেরিভেশনও সিলেবাসে আছে। কিন্তু আমাদের এখানে পরিষ্কার উল্লেখ করা থেকে উইদাউট ডেরিভেশন, এখানে আমরা উইদাউট ডেরিভেশনে সব কিছু করতে হবে। আজকে হচ্ছে তোমার 18 তারিখ, তাই না? আঠেরো তারিখ তাহলে আজ আমরা কি আলোচনা করবো সেটা তো বলাই থাকছে, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস এইটা। আচ্ছা, আমরা এর মধ্যে যে জিনিসগুলো করতে চাইছি, আচ্ছা আমরা একদম শুরুতে ভীষণ সহজে ব্রিফ ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোস্ট্যাটিক্স, তার মধ্যে তোমার কুলম্বস লটাকে একটা স্পেশালি এমফ্যাসিস দিয়ে আমার কিন্তু পড়তে হবে আর কি। এই কুলম্বস ল এটা খুব ভালো করে জানতে হবে, এবং কুলম্বস ল জানলে সেখান থেকে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে মানেটা এখান থেকে তোমার পরিষ্কার হয়ে যাবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর পারমিটিভিটি, এইটা নিয়ে আমাদের প্রথমে আলোচনা হবে। আর তারপরে ডাইপোল মোমেন্ট নিয়ে খুব সাধারণ কিছু কথাবার্তা বলা। এটা ডাইপোল মোমেন্ট আসলে বিভিন্ন জায়গায় পড়া হয়, মানে বিভিন্ন জায়গায় পড়া হয়, মানে তোমার ধরো অর্গানিকে বা ইনঅর্গানিকে ডাইপোল মোমেন্ট নিয়ে পড়াশোনা হয় বলে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে অনেক জায়গাতেই ডাইপোল মোমেন্ট নিয়ে আর ডিসকাশন করতে বলে না, কিন্তু আমরা খুব সামান্য, মানে খুব সামান্য কিছু কথাবার্তা ডাইপোল মোমেন্ট নিয়ে আমরা বলে নেবো আর কি। সেটা একটা। আর তারপরে হচ্ছে আমরা চলে আসবো তোমার পোলারাইজেশন অ্যান্ড পোলারাইজেবিলিটি, তাদের ডেফিনেশনগুলো আমায় জানতে হবে, তাদের টাইপসগুলো আমায় জানতে হবে, মানে কত রকমের পোলারাইজেশন হয়, মানে ডিস্টরশন পোলারাইজেশন, তারপর ওরিয়েন্টেশন পোলারাইজেশন, ডিস্টরশন পোলারাইজেশনের মধ্যে হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন এবং অ্যাটমিক পোলারাইজেশন, এই যে জিনিসগুলো। হ্যাঁ, ডেফিনেশন জানতে হবে, টাইপস জানতে হবে, এইটা। এবং সেই রিলেতে বিভিন্ন মানে ইকুয়েশনস রিলেটিং polarization and dielectric constant. Polarization and dielectric constant. এইটা নিয়ে কথাবার্তা বলতে কি তোমার ক্লসিয়াস মোশন ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলতে হবে, ডিবাই ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলতে হবে, লরেন্জ লরেন্জ ইকুয়েশন নিয়ে কথাবার্তা, এই কোয়েশনগুলোকে বলা, এবং তার বিভিন্ন রকমের কনসিকুয়েন্স, আর মানে এবার এদের হচ্ছে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, এইগুলোকে বলবো।
আর তাদের ভ্যারিয়াস অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলে। মানে টসিয়াস মোশন এবং ডিবাই ইকুয়েশন, সেখান থেকে ডাইপোল মোমেন্ট কেমন করে বের করতে পারা যাচ্ছে, এইসব নিয়ে কিছু কথাবার্তা বার্তা। এই হচ্ছে মোটামুটিভাবে তুমি দেখো সিলেবাসটাকে এটা আছে আর কি। লরেন্স ইকুয়েশনে যাওয়ার আগে তোমার বেসিক্যাল টোটাল মোলার পোলারাইজেশন ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স সেটা নিয়ে কথাবার্তা হয়ে যাবে এইগুলো। তাহলে এই হচ্ছে টোটাল জিনিস যেগুলোকে নিয়ে আমি আজকে আলোচনাটাকে করতে চাইছি। আচ্ছা, এই যে ইলেকট্রোস্ট্যাটিকের যে বেশি কথাবার্তা বা ডাইপোল মোমেন্টের বেশি কথাবার্তা, এইগুলো আমাদের সিলেবাসে ভীষণ নেই আর কি বেসিক্যালি। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকের বেশি কথাবার্তা যদি না বলি আমি, তাহলে ডাইরেক্ট্রিক কনস্ট্যান্টের মানে বা রিলেটিভ পারমিটিভিটির মানেটা বোঝা যাবে না বলবো, সেখানে আমি জাস্ট একটু বলবো। আর ডাইপোল মোমেন্ট জাস্ট একটুখানি বলতে হয়, কিন্তু ডাইপোল মোমেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কিন্তু ডাইপোল মোমেন্ট অর্গানিক ইনঅর্গানিক বিভিন্ন জায়গায় যেহেতু অলরেডি পড়ানো হয়ে গেছে, সেখানে এটা নিয়েও ডিটেল ডিসকাশন তুমি কিছু করবি না, তাহলে আমাদের মূলত আলোচনা হবে পরের পার্টটাকে নিয়ে। এবং এখানে যে ইকুয়েশনসগুলো আছে, ক্লসিয়াস মোশন ইকুয়েশন, ডিবাই ইকুয়েশন, লরেন্স ইকুয়েশন, এইগুলো কিন্তু আমার উইদাউট ডেরিভেশন, উইদাউট ডেরিভেশন। চল শুরু করা যায়। দেখো, প্রথমে আমি ব্রিফ ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখানে কুলম্বস ল নিয়ে একটু প্রথম কথাবার্তা বলে নিই। দেখো, দুটো চার্জ তুমি কনসিডার করো, পয়েন্ট চার্জেস। এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। ধরে নাও এই চার্জটা হচ্ছে প্লাস কিউ চার্জ, সরি প্লাস প্লাস এখন বলতে হবে না, ধরে নাও একটা Q1 চার্জ, একটা হচ্ছে Q2 চার্জ। একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ। এদের মধ্যে একটা সেপারেশন আছে, সেপারেশন হচ্ছে R। Q1 Q2 চার্জ তারা সেপারেটেড বাই ডিস্টেন্স R। এটা এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, ফোর্স between two point charges Q1 and Q2 separated by the distance R, এটা is given by একটা হচ্ছে Fটা proportional to Q1 Q2 আর Fটা proportional to 1/r²। তো এটা দুটো যে পয়েন্ট আছে তাদের গুণফলের সঙ্গে সে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স থাকছে সেই ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে সে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। আর এবার প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কী হবে, তাহলে এটাকে কম্বাইন তুমি লিখতে পারছো যে F ইকুয়াল টু, ধরো একটা সিম্পলি K ইন্টু Q1 Q2/r²। এইটা কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। সন্ধান দিকে কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যেটা ইলেকট্রোস্ট্যাটিক বা ম্যাগনেটিজমের যেটা সমস্যা না, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টগুলো না তোমার মানে ইউনিট টু ইউনিট জাস্ট পাল্টে যায়, মানে ইউনিট সিস্টেম টু ইউনিট সিস্টেম পাল্টে যায়। মানে সিজিএস সিস্টেমে যা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হবে, এসআই এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অন্য রকমের হয়ে যায়। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিকের বেশ ঝামেলা, বা ম্যাগনেটিজমের একই রকমের ঝামেলা। মানে এমনিতে আমরা যখন কাইনেমেটিক্সে বিভিন্ন রকমের প্রবলেম করেছি বা মেকানিক্সে বিভিন্ন রকম প্রবলেম করেছি, কিন্তু ইকুয়েশনের ফর্মটা হচ্ছে সেইটা কিন্তু কোনোভাবেই তোমার একটা ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে গেলে পাল্টাতো না। তাহলে ফোর্স ইকুয়াল টু যখন তুমি মাস ইন্টু অ্যাক্সেলারেশন বলছো, সিজিএসও সেটা মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর এসআইও সেটা মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কিন্তু এক্ষেত্রে এই কুলম্বকে যখন তুমি এক্সপ্রেস করবে, তখন কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সেটা কিন্তু ইউনিট সিস্টেম টু ইউনিট সিস্টেমে পাল্টে যাবে। সেই জন্য আমি প্রথমে যে কাজ করছি, ধরো সিজিএস ইউনিটে আচ্ছা, সিজিএস ইউনিট যদি সিজিএস ইউনিট সিস্টেম যদি তুমি দেখো, প্রথম কথা হচ্ছে হোয়েন the
চার্জেস আর প্লেসড ইন এ মিডিয়াম, একটা মাধ্যম আছে, সেখানে যখন চার্জগুলো প্লেসড আছে, দেন ফোর্সটা হয়ে যাবে তোমার Q1 Q2 বাই ডি ইন্টু আর স্কোয়ার, এরকমভাবে লেখা হচ্ছে। ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই ডি ইন্টু আর স্কোয়ার, যেখানে ডি ইজ দ্য ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। ডাইরেক্ট্রিক কনস্ট্যান্টের মানে আমি আবার পরে আরো ভালো করে বোঝাচ্ছি। যেটা কথা হচ্ছে যে এর একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে 1/d। তাহলে যখন চার্জেস আর প্লেসড মিডিয়াম, দুটো চার্জ Q1 Q2, তাহলে সেপারেশন হচ্ছে আর, এটা আমি ফিক্স করে দিয়েছি। এবং চার্জগুলো যদি একটা মিডিয়ামে থাকে তাহলে ফোর্সটা হয়ে যাচ্ছে Q1 Q2 বাই ডি আর স্কোয়ার। আর উল্টো দিকে যদি চার্জগুলো ভ্যাকুয়ামে থাকতো, in vacuum, দেন ফোর্সটাকে আমি F0 লিখছি, সেটা হয়ে যাবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা তার মানে এটা 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 বেসিক্যালি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডি ইকুয়াল টু 1, কার জন্য? না, ফর দ্য ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা, সেটা হচ্ছে তোমার 1 হয়ে যায়। তা দেখো, তাহলে যদি একটা মিডিয়াম থাকে তাহলে ডিটা থাকবে, মিডিয়াম যদি না থাকে তাহলে কিন্তু ডিটা ইকুয়াল টু 1 তুমি বসিয়ে দিচ্ছ, এটা। আর এবারে এইখানে জাস্ট এইখান থেকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তুমি কেমন করে ডিফাইন করে ফেলতে পারো, দেখো ক্লিয়ারলি। যদি এটা 1 নম্বর ইকুয়েশন বলা হয়, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন বলা হয়। ক্লিয়ারলি ফ্রম ইকুয়েশনস 1 and 2, কি সেটা দেখো, F0 বাই F সেটা কিন্তু তোমার ডি এর সঙ্গে সমান হচ্ছে। তুমি জাস্ট F0 কে F দিয়ে ভাগ করে দাও, F0 কে F দিয়ে ভাগ করে দাও, তুমি যেটা পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে কতগুলো জিনিস খুব অটোমেটিক। তাহলে ডি যেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে কিভাবে ডিফাইন হচ্ছে দেখো। তাহলে ডিটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ফোর্স বিটুইন টু আরবিট্রারি চার্জেস Q1 and Q2 separated by a distance r, when the charges are placed in vacuum divided by force between the same two arbitrary charges Q1 and Q2 separated by a distance r, when the charges are placed in a মিডিয়াম। তাহলে ডিটা হচ্ছে F0 বাই F। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তুমি আর তার একটা বলে নিই যে ডিটা কিন্তু তোমার একটা ইউনিটলেস নাম্বার হবে, এটা বলাই বাহুল্য। মানে এটা এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, সে যেহেতু দুটো ফোর্সের রেশিও হয়ে যায়, তাহলে ডি সেটা একটা ইউনিটলেস নাম্বার। ডাইমেনশনলেস, ইউনিটলেস আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি।
ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হচ্ছে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তাই ডিটা হচ্ছে তোমার কিন্তু একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি দেখো যে যদি এরকম বলা হয় যে ধরো 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 78, তাহলে এটা একটা প্রবলেম হিসেবেই ধরো বলছে, এটা প্রবলেম বলছে এরকম প্রবলেম, সেটা হচ্ছে যে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড dielectric constant of pure water is 78. এবার বললাম এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট বা কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, এর মানেটা কি তোমাকে জাস্ট বলতে বলা হচ্ছে। ব্যাপারটা কিছুই না, তুমি দুটো আরবিট্রারি চার্জ ধরে না Q1 Q2, তার মধ্যে ডিস্টেন্সটাকে ফিক্স করে দাও, এটাকে ভ্যাকুয়ামে রাখো, যা ফোর্স হবে যে জলের মধ্যে রাখো, তাহলে ফোর্সটা কি হবে 78/1 হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট তুমি দুটো চার্জ তুমি নিয়ে নিয়েছো, তাদের মধ্যে সেপারেশনটা ফিক্স করে দিয়েছো, তাদেরকে তুমি একটা ভ্যাকুয়ামের মধ্যে রেখেছো, মানে কিচ্ছু না একদম বায়ুশূন্য স্থানে রেখেছো, সেখানে ফোর্সটা কত দেখো। এবারে ওই দুটো চার্জকেই তুমি যদি জলের মধ্যে চুবিয়ে রাখো একই সেপারেশনটাকে মেনটেন করে, তাহলে তুমি দেখো যে ফোর্সটা অ্যাকচুয়ালি কতখানি কমে যাচ্ছে, তাহলে যত ভাগ কমে যাচ্ছে সেটাই কিন্তু তোমার বেশি করে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো জলের ডাইইলেকট্রিক 78 মানে হচ্ছে জলে রাখলে এই চার্জগুলোর মধ্যে যে ফোর্সটা সেটা হচ্ছে 78/1, ঠিক আছে? এটা ব্যাপারটা। আজ এবারে চলে আসি যে এই একই ব্যাপারটা যেটা আমি সিজিএসে করলাম, সেটা যদি এসআইএ করি কি হবে? আচ্ছা, এসআইকে দেখো, তোমার এই ফোর্সটা যেটা মানে একদম এই যখন চার্জেস আর প্লেসড ইন এ মিডিয়াম, তখন কি হবে না, হয় মিডিয়াম, দেন এফটা হচ্ছে তোমাকে লিখতে হয় Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, যেখানে এপসাইলনকে বলা হবে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এটা এপসাইলনটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আচ্ছা, এবারে উল্টো দিকে যখন চার্জগুলোকে ভ্যাকুয়ামে রাখা হবে, when the charges are placed in vacuum, তখন ফোর্সটা F0 সেটা কি হবে না Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার, যেখানে এপসাইলন 0টাকে বলা হবে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, absolute permittivity of the vacuum। আচ্ছা, এপসাইলন যেটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, হ্যাঁ, তার স্পেসিফিক ভ্যালু হচ্ছে 8.854187 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, তাহলে 8.854187 10⁻⁻34 জুল সেকেন্ড, যেটা হচ্ছে তোমার এপিলোর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, মানে এইখান থেকে দেখো ঠিক একই রকম করে যদি তুমি নাও F0/F করি, তাহলে সেটা কি বেরোচ্ছে না, এটা এপসাইলন/এপসাইলন 0 বেরোচ্ছে। মানে আমি F0/F যদি করে নিই এখান থেকে, তাহলে কি হচ্ছে একটা এপসাইলন/এপসাইলন 0 বেরোচ্ছে, তাহলে তুমি এপসাইলন আর বলো, এইটা এপসাইলন আরটাকে বলা হবে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। মিডিয়ামের যে আপেক্ষিক যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, সেটাকে তুমি এপসাইলন আর দিয়ে এক্সপ্রেস করছো। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ক্লিয়ারলি এপসাইলন আর আর ডি তারা বেশি তোমার এক্স্যাক্টলি একই কোয়ান্টিটি,
মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং রিলেটিভ পারমিটিভিটি এদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নেই। তুমি এখানে দুটো মানে ধরো এইখানে যে ফোর্সের রেশিওটা নিচ্ছ সেটাকে নিউটনে এসআইএ বলে, আর ওখানে যে ফোর্সের রেশিওটা নিচ্ছে সেটাকে ডাইনে। তুমি সেই ডাইন আর নিউটন নিশ্চয়ই আলাদা, কিন্তু তাদের রেশিওটা তো এক্স্যাক্টলি একই হবে না। ধরো আজকে যদি আমার ওজনটা বলি, আমার ওজনটা যদি তুমি মানে কেজি 80 কেজি আর আরেকজনের ওজন ধরো 40 কেজি, রেশিওটা তোমার 2 হয়ে যাচ্ছে। এবার আমি আমার ওজনটা যদি পাউন্ডে কনভার্ট করি, সে তার ওজনটা যদি পাউন্ডে কনভার্ট করে, তাহলে রেশিওটা কিন্তু 2 থেকে যাবে। বা আমার ওজনটা যদি গ্রামে বা তার ওজন যদি গ্রামে আমি কনভার্ট করি, রেশিওটা কিন্তু তোমার ওই 2 রয়ে যাবে। সেখানে ক্লিয়ারলি এপসাইলন আর টি তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই। বা ডাইরেক্টলি কনস্ট্যান্ট যেখানে তুমি ব্যবহার করো সেখানে খুব সেফলি রিলেটিভ পারমিটিভিটি ব্যবহার করবে। যখন সিজিএস সিস্টেমে কথাবার্তা হবে তখন ডাইরেক্টলি কনস্ট্যান্টটি ব্যবহার করো, আর যখন তোমার এসআই সিস্টেমে কথাবার্তা হবে তখন তুমি রিলেটিভ পারমিটিভিটি এই টার্মটাকে ব্যবহার করতে পারো। তাহলে এই দেখো তোমার কুলম্বস লটাকে তুমি যা সিজিএসএ আর এবং এসআইকে লিখলে এবং তার মতো করে দেখো ফর্মগুলো বা এক্সপ্রেশনগুলোকে পাল্টেছে। আচ্ছা, এবারে এইখানে কতগুলো জিনিস দেখো। যখন আমি সিজিএসএ করছিলাম, সিজিএসএ যখন তুমি ফোর্সটাকে ঠিক আছে মানে Q1 Q2 বাই ধর ডি আর স্কয়ার এরকমভাবে তুমি যখন লিখছো, তখন হচ্ছে তোমার ইউনিট অফ চার্জ মানে Q1 or Q2, এটা ইউনিট অফ চার্জ সেটাকে লিখতে হয় ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ দিয়ে। আচ্ছা, ইউনিট অফ সেপারেশন বা ডিস্টেন্স আর যেটা সেটাকে তো লিখতে হবে সেন্টিমিটারে। আচ্ছা, ইউনিট অফ ফোর্স এফ যেটা সেটাকে লিখতে হবে তোমার ডাইনে। এবং সেখান থেকে তুমি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এই ডাইনটা সেটা হচ্ছে তোমার ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার -2। এটা আমি বলে রাখলাম, এটা আমার ভীষণ কাজে লাগবে বিভিন্ন জায়গায়, যে ডাইন তার সঙ্গে ইএসইউ তার সম্পর্ক হচ্ছে এরকম, ডাইন ইকুয়াল টু ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার -2, এবং সেটা কুলম্বস ল থেকে তুমি পরিষ্কার পাচ্ছ। এটা খুব দরকার। আচ্ছা, আর উল্টো দিকে যখন তুমি এসআইএ করছো, সিজিএস ইউনিট আর এই এসআই ইউনিট ফোর্সটাকে তুমি যখন Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার এরকমভাবে লিখছো, সেখানে ইউনিট অফ চার্জ Q1 or Q2 তোমার লিখতে হবে কুলম্বে। কুলম্ব, ঠিক আছে। আচ্ছা, ইউনিট অফ সেপারেশন বা ডিস্টেন্স মিটারে। ইউনিট অফ ফোর্স এফ সেটা আমি লিখবো নিউটন। এটা তবে এইখান থেকে দেখো তুমি জাস্ট ইউনিট অফ অ্যাবসোলিউট permittivity of the medium, এটা কি হবে? এখানে যদি এফ সাইডটা এখানে পাঠিয়ে দাও, এফটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে এফ মানে দুদিকে তো হোমোজিনিটি অফ ডাইমেনশন অনুযায়ী বাঁ দিকে ডাইমেনশন ডান দিকে ডাইমেনশন সমান হবে। সেটা তোমার পরিষ্কার বলে দিচ্ছে এর ইউনিট অফ কুলম্ব স্কয়ার নিউটন ইনটু মিটার টু দি পাওয়ার -2। তাহলে আমরা এখানে যখন এই অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম বলেছিলাম, হ্যাঁ বাবা কি লিখলাম একটু বলিস নি, অন্য মানুষ কেটে দিই। এখানে দেখো এই যে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম তার ইউনিটটা মানে আমি অন্য মনস্ক হয়ে গিয়ে যা খুশি বলে দিয়েছি। কেন অন্য মনস্ক হয়ে গিয়েছি আমি জানি না, মানে হয়তো প্লাঙ্ক কনস্ট্যান্টের কথা মাথায় চলে এসেছে। এপসাইলন জিরো হচ্ছে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার মিটার টু দি পাওয়ার -2। হ্যাঁ, তাহলে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম সেটা হচ্ছে 8.85417 × 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার মিটার টু দি পাওয়ার -2। দেখো এই নিউমেরিক্যাল ভ্যালুটা তুমি মনে রাখো, ইউনিটটা কিন্তু তুমি দেখো এইখান থেকে পরিষ্কারভাবে পেয়ে যাচ্ছ যে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার
তাহলে এখান থেকে তুমি এপসাইলনের ইউনিট যদি বের করতে হয়, তাহলে এপসাইলনটা বাঁদিকে নিয়ে চলে গেলে, ফোর্সের নিচে নিয়ে চলে গেলে, ফ্রম দ্য প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশন এপসাইলনের ইউনিটটা হচ্ছে জাস্ট হয়ে যাবে কুলম্ব স্কয়ার নিউটন মাইনাস। এই যে ইউনিটগুলো সম্বন্ধে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, কারণ এখানে ইলেকট্রোস্ট্যাটিকের কিন্তু এই ইউনিটগুলো ঠিক ম্যানেজ করা কিন্তু অনেক সময় অসুবিধা হয়। মানে একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে যাবো, হ্যাঁ, হয়তো কিছু ডেটা তোমাকে বসাতে হচ্ছে, কি ডেটাগুলো কোনোটা হচ্ছে এসআই আছে, কোনোটা সিজিএসে আছে, হ্যাঁ, সেই সব যখন করতে হবে না, তখন এই যেটা ইউনিটগুলো এখানে ব্যবহার করবে সেগুলো সম্বন্ধে কোনো একটা পরিষ্কার ধারণা তোমার থাকতে হবে। ঠিক আছে, বুঝতে ব্যাপার। আচ্ছা, এবারে তোমার একটা ইলেকট্রিক ফিল্ড একটা ডিফাইন করে দেওয়া যায়। ইলেকট্রিক ফিল্ড সেটা ই দিয়ে এক্সপ্রেস করা হোক। এটা বেসিক্যালি তোমার মানে এটা হচ্ছে জাস্ট সিম্পলি তুমি বলতে পারো এটা হচ্ছে মানে ইলেকট্রিক ফিল্ডটা সেটা বেসিক্যালি ফোর্স, এটা কুলম্ব ফোর্স ডিভাইডেড বাই ধরো ইউনিট চার্জ, মানে Q2 ধরে না, এটা তার মানে Q1 বাই ধরো dr²। মানে এমনিতে ফোর্স কি হয়, Q1 Q2 বাই dr², তুমি যদি Q2 দিয়ে ভাগ করে দাও এইটা হয়ে গেলে Q1 বাই dr², এটা ইন সিরিয়াস ইউনিট। আর এটাই হয়ে যাবে, অর এটা তুমি লিখতে পারছো F বাই Q2, যেটা বেসিক্যালি Q1 বাই 4 পাই এপসাইলন কিন্তু r², এটা হচ্ছে এসআই ইউনিট। মানে ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন রকম করে ডিফাইন করার সুযোগ আছে। আমি এখানে ডিফাইন করছি, সেটা হচ্ছে এই যে তোমার ধরো একটা চার্জ আছে এখানে, সেটা Q1 চার্জ, সেখান থেকে আর দূরত্বে ধরো একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। মানে আমি জাস্ট Q1 Q2 এইটা হলো তাদের মধ্যে ফোর্স কতটা বলতাম, এখন তার বদলে আমি এইখানটা ইউনিট পজিটিভ চার্জ রেখেছি। তাহলে এই এক সেন্ট্রাল চার্জ Q1 তার সঙ্গে আর ডিস্টেন্স একটা ইউনিট পজিটিভ চার্জ থাকলে তাদের মধ্যে যে করেসপন্ডিং যে এটা মানে তাদের মধ্যে যে তোমার কি বলবো, হ্যাঁ, যেটা দেখো এই যেটা বললাম যে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা এইরকম ভাবে ডিফাইন করতে হয়। তবে দেখো এবারে ইউনিট নিয়ে যদি তুমি কথাবার্তা বলো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা কি হবে? তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশনটা কিরকম ভাবে দিচ্ছি না, দুটো চার্জ Q1, মানে একটা চার্জ সেন্ট্রাল চার্জ আছে Q1, সেখান থেকে আর ডিস্টেন্স একটা ইউনিট পজিটিভ চার্জ তুমি আনলে তাদের মধ্যে যে ফোর্সটা সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা। এবারে সিজিএস ইউনিট অফ ই, সেটা দুরকমভাবে তুমি ভাবতে পারো, টাইম পার ইএসইউ এরকম করে ভাবতে পারো, অথবা তুমি এটাকে ভাবতে পারো ইএসইউ সেন্টিমিটার টু পার মাইনাস, একই মানে। আর এসআই ইউনিট অফ এটা কি হবে? এসআই ইউনিট হচ্ছে এই যে নিউটন পার কুলম এখান থেকে, অথবা তুমি এইখান থেকে জাস্ট লিখতে পারো, মানে আচ্ছা আর কিছু অন্য অন্য কিছু লেখার দরকার নেই, এটা নিউটন পার কুলম, মানে ফোর্স পার ইউনিট চার্জ অর্থাৎ নিউটন পার কুলম, সেটা হয়ে যাচ্ছে তোমার টোটাল এসআই ইউনিট সিস্টেমের এইটা। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে যেটা হচ্ছে যদি ইলেকট্রিক ফিল্ড জানা থাকে, প্রথম কথা যদি ফোর্স জানা থাকে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড যেমন তুমি ইজিলি বের করে ফেলতে পারছো, আর ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে সেখান থেকে ফোর্স তুমি বের করে দিতে পারবে। যদি বলা হয় যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, সেখানে একটা কিউ চার্জ আনা হলো, তাহলে তার করসপন্ডিং ফোর্সটা কত হবে? খুব অবভিয়াস রিজন হচ্ছে ফোর্সটা হচ্ছে তোমার ওই ইলেকট্রিক ফিল্ডটা চার্জটা দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, তাহলেই তুমি জিনিসটাকে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ডে ওয়ার্ক যদি তুমি ক্যালকুলেট করো, ওয়ার্ক ইন ইলেকট্রিক ফিল্ড ডব্লিউ, সেটাকে বলে দিই, তাহলে সেখান থেকে আমি জাস্ট পোটেনশিয়াল ডিফাইন করতে পারবো। তোর ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সেন্ট্রাল আয়ন কিছু একটা আছে, এবারে এইখানে ধরো Q1 চার্জটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা চার্জকে তুমি কি করলে ইনফিনিটি থেকে, এটা হচ্ছে তোমার ইনফিনিটির দিক, তাহলে ইনফিনিটি থেকে তুমি আস্তে 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 নিয়ে আসছো, নিয়ে এসে
লেসে এইখানে চার্জটাকে তুমি প্লেস করলে Q2, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে আয়নটা তুমি আগে কনসিডার করলে সেখান থেকে আর দূরত্ব। তো এটা তোমার কথা হচ্ছে যে তুমি যেটা করেছো সেটা হচ্ছে যে মানে ইনফিনিটি থেকে একটা চার্জকে তুমি আস্তে 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 হচ্ছে আর দূরত্ব, মানে একটা মানে সেন্ট্রাল যে মানে একটা পয়েন্ট চার্জ ছিল সেই পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্স তুমি নিয়ে এলে। এর জন্য তুমি কতটা ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ক কতটা করতে হলে সেটাকে বোঝার জন্য তুমি এক কাজ করো, যে এই যে চার্জটা, সেই চার্জের উপরে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা কতখানি চার্জ করছে আমাকে দেখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে। ধরো এই যে ডিস্টেন্সটা, এটা ডিস্টেন্স ধরো তোমার ডিআর, এটা আছে। তার মানে এটা ব্যাপার যে ওয়ার্ক ডান যে তুমি ধরো ডিকার ডব্লিউ এরকমভাবেই লিখছো, কী হবে? আর ফোর্সের সঙ্গে ডিস্টেন্সে তোমাকে একটা ডট প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে? এইটা ফোর্সের সঙ্গে ডিস্টেন্সে একটা ডট প্রোডাক্ট করতে হবে। তার মানে ফোর্সটা হচ্ছে তোমার Q1 Q2 বাই যে কোনো সিজিএসএ যদি করো তুমি ধরো ডিআর স্কোয়ার, বা এসআইএ করলে আমি এসআইএ না করে দিই, তারপর আমি সিজিএসএ কীভাবে চেঞ্জটা হবে না করে দেবো। Q1 Q2 বাই 4πε ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে ফোর্স এবং ডিস্টেন্স তুমি যদি জাস্ট এই এদিক থেকে আরটাকে লেখো, তাহলে যদি দুটো চার্জ হচ্ছে সেম চার্জের হতো, ফোর্স যেদিকে কাজ করে ডিস্টেন্সটা এক্স্যাক্টলি সেই দিকে কাজ করে। মানে আমি কিন্তু সেন্টার থেকে ডিস্টেন্সটাকে মাপি, ফোর্স যেদিকে কাজ করে ডিস্টেন্স সেই দিকে কাজ করছে। কখন না Q1 Q2 যখন তারা সেম চার্জের, আর Q1 Q2 যদি ডিফারেন্ট চার্জের হয়, তাহলে কি হবে না, খুব অবভিয়াস ব্যাপার হচ্ছে যে তারা এক অপরকে অ্যাট্রাক্ট করছে, মানে ফোর্স যেদিকে কাজ করছে ডিস্টেন্সের উল্টো দিকে কাজ করছে। যখন আমি এফ ডট ডিআর বলছি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে। তাহলে 0 ডিগ্রি না 180 ডিগ্রি তার মতো করে নির্ভর করে। এখানে কিন্তু সাইনটা তোমার প্লাস মাইনাস যা খুশি হতে পারতো, পুরোটাই নির্ভর করবে Q1 Q2 তার সেম চার্জ না অপোজিট চার্জ তার উপরে। তাহলে এবারে তুমি যখন ডব্লিউটাকে লিখবে, সেটা এখানে একটা প্লাস মাইনাস আছে, এই Q1 Q2 বাই 4πε ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর। এইটা এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করবো? ধরে নাও তুমি জাস্ট ইনফিনিটি থেকে এই আর দূরত্বে নিয়ে আসছো, ইনফিনিটি থেকে আর দূরত্বে নিয়ে আসছো, তার জন্য তোমার নেটওয়ার্কটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবারে ইন্টিগ্রেটটা করলে কি দাঁড়াচ্ছে? তাহলে ওয়ার্কটা হয়ে গেল এইখানে Q1 Q2 বাই 4πε। আচ্ছা, 1/r স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে -1/r হয়, ধরে মানে ইন্টিগ্রেশন, সরি 1/r স্কোয়ার মানে ডিআর বাই আর স্কোয়ার, 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে -1/r হয়, এবং সেই -1/r তার ইন্টিগ্রেশনটা মানে লিমিটটা হচ্ছে ইনফিনিটি থেকে আর। আচ্ছা, এখানে একটা প্লাস মাইনাস যেমন আছে। তাহলে এটা কি দাঁড়ালো বেসিক্যালি মাইনাস প্লাস Q1 Q2 বাই 4πε ইন্টু আর হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্কটা। তাহলে ডব্লুটা, এই ডব্লুটার এই যে সাইনটা, এই সাইনটা খুব মানে এটাকে তোমার কনভেনশনালি ঠিক করতে হবে। তুমি যখন ফোর্স হিসেবে ব্যাপারটাকে ভাবছিলে, তখন তো ঠিক আছে, একটা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এফ ডট ডিআর ডট প্রোডাক্ট, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। কিন্তু ওয়ার্ক যখন করবে, ওয়ার্কের আবার সাইন কি? আসলে ওয়ার্কের সাইন খাবারটা নেই, তার একটা নিশ্চয়ই মানে আছে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম তুমি নেগেটিভ ভাবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম তুমি পজিটিভ ভাবে, এইসব ব্যাপারগুলো আছে। আর এর ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা একটু অন্যরকম। মানে বেসিক্যালি মানে তোমার ওই ইলেকট্রোস্ট্যাটিক্সে এই ওয়ার্কের যে ডেফিনেশনটা বা পোটেনশিয়ালের যে ডেফিনেশনটা, সেটাকে বেসিক্যালি তার অন্য মানে এটা আমরা বলবো। সেটা হচ্ছে যে এই দেখো এই ইনফিনিটি থেকে যদি আর দূরত্ব মানে ইনফিনিটি থেকে এনে একটা পার্টিকুলার পয়েন্টে আনার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলো না, সেই ওয়ার্কটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পোটেনশিয়াল হিসেবে স্টোর থাকে। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি সেটাকে তুমি যদি ধরো ভি বলো, VR বলো, সেটা হচ্ছে ওয়ার্কের সঙ্গে সমান। এবং সেটা আমি সাইনটা কিছু বলছি না, মাইনাস প্লাস Q1 Q2 বাই 4πε ইন্টু আর। আমি এসআইএ করছি কিন্তু সবটাই, ঠিক আছে? এই পুরো ব্যাপারটাই করছি এসআইএ। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে পোটেনশিয়ালটা হচ্ছে আবার এইটা হয়ে যায়। আর এবারে সাইনটা কি হবে? তাহলে এখানে যে সাইন কনভেনশনটা, একটা কনভেনশন আছে। সাইন কনভেনশনটা হচ্ছে যে
যদি এমন হতো যে ইফ দ্য চার্জেস আর অফ ডিফারেন্ট সাইন, চার্জগুলো তোমার ডিফারেন্ট সাইনের হয়, হ্যাঁ, ইফ দ্য চার্জেস আর অফ ডিফারেন্ট সাইন দেন potential energy is taken as negative. That is, this is an attractive potential. Attractive potential. अगर এমন হতো, if the charges are of same sign, then here is taken as positive. That is, this is a রিপালসিভ পোটেনশিয়াল। তাহলে তোমাকে যেটা করতে হবে যে যখন তোমার চার্জগুলো সেম সাইনে হবে তাহলে চার্জগুলো একে অপরকে রিপেল করবে, তখন পোটেনশিয়াল এনার্জি তুমি পজিটিভ নেবে। আর যখন তোমার অপোজিট চার্জে হবে তাহলে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, তখন পোটেনশিয়াল এনার্জি তুমি জাস্ট নেগেটিভ নেবে। তাহলে জাস্ট একদম মেকানিক্সের ফর্মুলা থেকে তুমি যখন ওয়ার্কটাকে লিখবে, এখন চার্জগুলো কি সাইনে তুমি মেনশন না করে দাও, তা তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না 180 ডিগ্রি তুমি বলতে পারছো না, সেইখানে ওয়ার্ক বা সেই ওয়ার্কটাই পোটেনশিয়াল এনার্জি বেশি স্টোর থাকে, হ্যাঁ, সেটা তোমার ওই প্লাস মাইনাস বা মাইনাস প্লাস এইরকমভাবে তুমি লিখলে আলটিমেটলি সাইনের একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে এই যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিগুলো তোমার আলটিমেটলি নেগেটিভ হয়। মানে পোটেনশিয়াল যে নেগেটিভ মানে হচ্ছে ইটস অ্যান অ্যাট্রাক্টিভ পোটেনশিয়াল, এবং সেটা কখন হবে যখন চার্জেস আর অফ ডিফারেন্ট সাইন, আর উল্টো দিকে যদি চার্জেস আর অফ সেম সাইন হয় তখন একটা রিপালসিভ পোটেনশিয়াল থাকে, এবং সেটাকে তোমাকে পজিটিভ হিসেবে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এইখানে তার মানে ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটাকে, এটা টোটাল পোটেনশিয়াল এনার্জি আমি বলেছি, ইলেকট্রিক পোটেনশিয়াল সেটাকে ফাই আর দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা বেসিক্যালি কি না, এটা হচ্ছে ওয়াট অর পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। তার মানে ফাই যেটা, সেটা বেসিক্যালি ওয়াট ডিভাইডেড বাই ধরো Q2, বা টোটাল যে পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই ধরো Q2, এটা কত হবে তাহলে? এবারে সাইনটা আমি এখনো কিছু বলছি না, মাইনাস প্লাস Q1 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর। আচ্ছা, এখানে এপসাইলন ইউজ করছি মানে আমি একটা মিডিয়াম কিন্তু ধরে নিচ্ছি, মানে এখানে জেনারেলি মানে এখানে যেটা করেছি যে একটা জেনারেলি একটা মিডিয়াম ধরে নিচ্ছি আর কি, এপসাইলন। এবারে যখন তোমার ভ্যাকুয়াম হয়ে যাবে, ভ্যাকুয়াম হওয়ার সময় হচ্ছে এপসাইলনটাকে এপসাইলন 0 তুমি করে দেবে। ঠিক আছে? আর নতুন কিছু নয়, আর সেটা নিজের মতো কীভাবে চেঞ্জ করে নিতে হয় তুমি জানো আর কি। ঠিক আছে? তার পোটেনশিয়াল এনার্জিটা তখন কী হবে, তোমার ওয়াট পার ইউনিট চার্জ বা টোটাল পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ, সেটাই কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল, যেটা এখানে তুমি Q1 বাই 4 পাই এপসাইলন 0 আর এটাকে লিখবে প্লাস বা মাইনাস, সেটা তোমাকে সাইন কনভেনশন থেকে ঠিক করতে হবে। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে যে অ্যান ইম্পর্টেন্ট রিলেশন, ভীষণ ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল আর। মানে এইটা একটা ইউনিক রিলেশন। তোমাকে সবসময় যেটা করতে হবে যে ইলেকট্রিক ফিল্ডটাকে তোমাকে জাস্ট মাইনাস ডেল ফাই বাই ডেল আর করতে হবে। মানে বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ধরো ইফ তুমি ফাইটাকে, ফাই মানে ফাই এজ এ ফাংশন অফ আর, সেটাকে তুমি Q1 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর এই মাইনাস হিসেবে লেখো, তাহলে ডেল ফাই আর বাই ডেল আর, এইটা সরি এটাকে যদি প্লাস হিসেবে লেখো, ডেল ফাই বাই ডেল আর সেটা হয়ে গেল কত, মাইনাস Q1 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার। ডেরিভেটিভ করো, দেখো তাহলে যেটা মানে মাইনাস ডেল ফাই আর বাই ডেল আর, এটা তখন হয়ে যাচ্ছে তোমার Q1 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, যেটা তোমার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। একটা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হবে। মানে ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, তোমার মাথায় রাখতে হবে। মানে পোটেনশিয়াল জানলে ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ড জানলে পোটেনশিয়াল কিন্তু এরকমভাবে বের করে দিতে পারবে।
আর এখানে আমি যে এগুলো ইউজ করেছি, মানে ধরো যদি তোমার ইউনিট টিউনিট এইসব নিয়ে কথাবার্তা বলতে হয় আর কি, তাই এইখানে ওয়ার্কের যেটা ধরো ওয়ার্ক বা পোটেনশিয়াল এনার্জি, এসআই ইউনিট তুমি করো তাহলে ওয়ার্ক, তো এসআই ইউনিট অফ ওয়ার্ক সেটা অবশ্যই তোমার জুল হবে স্বাভাবিক ব্যাপার, তুমি জুল লিখতে হবে। হ্যাঁ, আর উল্টো দিকে যদি তোমার এসআই ইউনিট অফ পোটেনশিয়ালটাকে বলো, অবশ্যই ইলেকট্রিক পোটেনশিয়াল, এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে দেখো সেটাকে তুমি জাস্ট মানে জুল পার কুলাম এইরকম ভাবে লিখে দিতে পারো, মানে ওয়াট পার ইউনিট চার্জ জুল পার কুলাম এইরকম ভাবে লিখে ফেলতে পারো। অথবা তুমি চাইলে ওটাকে ওই তোমার মানে নিউটন ফিউটন হ্যানা তার একটা ট্রান্সফর্ম করে লিখতে পারো, সেটা দরকার নেই। মানে জুলটাকে তুমি জাস্ট মানে কি বলবো, মানে নিউটন মিটারে তুমি ট্রান্সফর্ম করলে সেখান থেকে প্রয়োজন নেই। তাহলে এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা জুল পার কুলাম এইরকম তুমি লিখতে পারো। আচ্ছা, আমি এসআইএ করে দিলাম যেখানে চার্জগুলো হচ্ছে তোমার ভ্যাকুয়ামের মধ্যে আছে। এবারে যদি এমন হতো এসআইএ মানে ভ্যাকুয়ামের মধ্যে না, চার্জগুলো যখন মিডিয়ামের মধ্যে আছে, মিডিয়ামের বদলে যদি ভ্যাকুয়াম তুমি কনসিডার করতে তখন এফসাইন টু এফসাইন জিরোতে কনভার্টেড হতো। আচ্ছা, এরপরে তুমি যদি করতে মানে যেটাকে বলে সিজিএস ইউনিটে করতে, সিজিএস ইউনিটে করলে সেই মতো করে জাস্ট এইখানে যে এই যে কিউ ওয়ান কিউ টু বাই ফোর বাই এফসাইন ইন্টু আর স্কোয়ার, মানে কিউ ওয়ান কিউ টু বাই ডি আর স্কোয়ার দিয়ে তোমাকে স্টার্ট করতে হতো। হ্যাঁ, তারপরে সিজিএসে যদি ভ্যাকুয়াম হয়ে যেত তাহলে আবার ডিতে তোমার ওয়ান বসিয়ে দিতে হতো। সেই যে চেঞ্জগুলো সেইগুলো তুমি তোমার মতো করে নিতে পারবে বলে আমি এখানে করছি না। জাস্ট যেটা কথা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা তোমার থেকে মাথা খাওয়াতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা জাস্ট কতগুলো কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করলাম। প্রথম কথা হচ্ছে আমি কুলম্বস লটাকে বলেছি, এটা সিজিএসে কেমন দেখতে, এসআইএ কেমন দেখতে, তোমার ভ্যাকুয়াম হলে কেমন দেখতে, মিডিয়াম হলে কেমন দেখতে, সেইগুলো সম্বন্ধে যে কথাবার্তা বলা হয়েছে। অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম যে ডিফাইন করেছি, ডাইলেক্ট্রিক কনস্ট্যান্ট রিলেটিভ পারমিটিভিটি এগুলো ডিফাইন করা, তার ইউনিট নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমরা দেখেছি যে ডাইলেক্ট্রিক কনস্ট্যান্ট রিলেটিভ পারমিটিভিটি তারা বেসিক্যালি একই কোয়ান্টিটি এগুলো। তারপরে আমি ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করেছি, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফাইন করলাম, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক পোটেনশিয়ালের সম্পর্কটা আমি পেয়ে গেলাম। এবং সেখানে ইউনিটগুলো এখানে খুব ইম্পর্টেন্ট, যে ইউনিটগুলো সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকে। মানে ইলেকট্রোস্ট্যাটিকের বেসিক লটা হচ্ছে কুলম্বসটা, এই কুলম্বসটাকে মাথায় থাকলে না বাকি জিনিসগুলো অনেকটাই তোমার মানে ইজিলি তুমি করে ফেলতে পারবে, তো একটা অসুবিধা কিছু তখন বাকি। ঠিক আছে, তা দেখো তাহলে এখন পর্যন্ত যেটা বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তাহলে বলে নাও। কি হলো, কারো অসুবিধা আছে? না, ঠিক আছে। পরিষ্কার হয়েছে তো পুরো ব্যাপারটা? বেশি কিছু জানতে হবে না, মানে মিনিমাম যে জিনিসটা জানলে তুমি খুব কনফিডেন্টলি সব কিছু করতে পারবে সেইটুকু জানো তাহলেই হবে। আর ইলেকট্রিক একটা বিশাল চ্যাপ্টার, তার যে বিশাল কিছু সব জেনে ফেলতে হবে সেরকম নয়। তোমার অ্যাটলিস্ট তুমি যেটা ইউজ করছো তার ইউনিট ডাইমেনশন, সিজিএস, এই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। সেটা তুমি সেই অ্যাটমিক স্ট্রাকচার পড়তে পারো, সেখানেও তোমার এই জিনিসটা কাজে লাগবে। মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়তে পারো, সেখানেও তোমার জিনিসগুলোকে কাজে লাগবে। হ্যাঁ, মানে প্রচুর মানে এইগুলো লাগবে, এগুলো মানে তোমার উইক ইন্টারমলিকুলার ফোর্সেস পড়তে যাও, সেখানেও তোমার এই জিনিসগুলো লাগবে। মানে ইউনিট সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। বেসিক যে মানে টার্মসগুলো সেগুলোর মানে তোমার কাছে পরিষ্কার থাকতে হবে। হলো, এবারে দেখো তুমি যখন ডাইপোল মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলবে, ডাইপোল মুভমেন্ট, ডাই 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 মানে দুটো পোল আছে, ডাইপোল মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলবে তখন জিনিসটা এরকম দেখো। তা প্রথমে তুমি মনে মনে ভেবে নাও যে একটা মলিকুল বেসিক্যালি এ কালেকশন অফ চার্জ পার্টিকেলস। তাহলে মানে কনসিডার এ মলিকুল অ্যাজ এ
collection of charge particles. Consider a molecule as a collection of charge particles. ঠিক আছে, তাতে কে থাকে না পজিটিভলি চার্জ নিউক্লিয়াই থাকতো। ডায়াটমিক পলিঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে নিউক্লিয়াই মানে অনেকগুলো হতে পারে। ঠিক আছে, জলের ক্ষেত্রে ধর 3টে নিউক্লিয়াই আছে, আর তার সঙ্গে নেগেটিভলি চার্জ ইলেকট্রন চার্জ। তার পজিটিভলি চার্জ নিউক্লিয়াই আছে, আর নেগেটিভলি চার্জ মানে ইলেকট্রন চার্জ। ঠিক আছে, আচ্ছা এবারে ধরো এই মলিকুলটা আমি কনসিডার করলাম, এখানে কিছু কিছু পজিটিভ চার্জ আছে। ধরো আলফা একটা পজিটিভ চার্জ, বিটা একটা পজিটিভ চার্জ, ধরো গামা একটা পজিটিভ চার্জ, আর কিছু ইলেকট্রন আছে, আইএথ ইলেকট্রন আছে ধরো, জেথ ইলেকট্রন আছে ধরো, কেথ ইলেকট্রন আছে ধরো, ইত্যাদি। মানে আলফা বিটা গামা তারা বেসিক্যালি তোমার পজিটিভ চার্জগুলো, আর আই জে কে তারা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। আর এবারে এইখান থেকে ধরো কোনো একটা পার্টিকুলার মানে ডিস্টেন্স দূরে তুমি কি করলে না একটা টেস্ট চার্জ +1 চার্জ এটা তুমি রেখে দিয়েছো, একটা টেস্ট চার্জ। আচ্ছা এবার নিউক্লিয়াইগুলো তারা অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করবে, তারা অ্যাট্রাক্ট করবে। আবার ইলেকট্রনগুলো ধরো রিপেল করলো, রিপেল করলো, ধরো রিপেল করলো। তাহলে দেখো মানে যারা নেগেটিভ চার্জ তারা একে অপরকে রিপেল করছে, আর যারা পজিটিভ একে অপরকে অ্যাট্রাক্ট করছে। অ্যাট্রাক্ট করলে তাহলে এই যে বিভিন্ন রকম ফোর্সগুলো কাজ করছে, একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করলো, ধরো একটা মানে একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করলো। হ্যাঁ, এইগুলোকে তুমি জাস্ট ব্রেকটা সামনে করে একটা রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করছে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচারটা, মানে যেখানে তোমার একটা মলিকুল, সেখানে অনেকগুলো অ্যাটমস আছে মানে নিউক্লিয়াস আছে, সেগুলো হয় পজিটিভ চার্জে, অনেকগুলো ইলেকট্রন আছে সেগুলো নেগেটিভ চার্জে। সেখান থেকে বেশ কিছুটা দূরে তুমি আর দূরত্বই করে নাও বা কিছু একটা, তুমি একটা জাস্ট মানে চার্জ কনসিডার করো এখানে, এখানে এই পার্টিকুলার জায়গাটা +1 চার্জ বা যেটাকে তুমি কনসিডার করো টেস্ট চার্জ। তাহলে তার উপরে বিভিন্ন ফোর্সগুলো কাজ করবে এবং একটা রেজাল্টেন্ট ফোর্স সেটা তুমি একটা পেয়ে যাবে। আর এবার আমি জাস্ট ভাবছি যে মানে we replace the point charges into two charges only, মানে we replace the point charges into two charges only। মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে we assume that all the positive charges are concentrated in a particular point which is called the center of positive charges, and all the negative charges are concentrated in a particular point which is called the center of নেগেটিভ চার্জ। হ্যাঁ,
আমি কি বলছি দেখো, এবারটা ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি কি বললাম, যে আমি এই যে এতগুলো মানে একটা পলিঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে বুঝতে পারছি অনেকগুলো নিউক্লিয়াস আছে, অনেক বেশি ইলেকট্রনস আছে, তারা সবাই মিলে একটা টেস্ট চার্জের উপরে একটা জাস্ট কাজ করছে, করে একটা রেজাল্টের ফোর্স তুমি পেলে। এবার আমি যেটা আমি কি করছি না, এই যে এই পয়েন্ট অনেক যে পয়েন্ট চার্জেসগুলো আছে, সেই পয়েন্ট চার্জগুলোকে উই রিপ্লেস দ্য পয়েন্ট চার্জেস ইন্টু টু চার্জেস অনলি। আমি এই যে মানে একটা অ্যাজামশন চার্জ বা মডেল, যে আমি এই পয়েন্ট চার্জগুলোকে দুটো চার্জে আমি জাস্ট রিপ্লেস করব। আচ্ছা, কেমন করে রিপ্লেস করছি আমি বলছি, যে ধরো পজিটিভ চার্জগুলো তারা অ্যাজিভ চল একটা সেন্টার থেকে কাজ করছে, দেখো বলছে সেন্টার অফ পজিটিভ চার্জ, আর নেগেটিভ চার্জগুলো তারা এখানে একটা অন্য সেন্টার থেকে কাজ করছে, সেটা বলছে আমি সেন্টার অফ নেগেটিভ চার্জেস। এটা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে পজিশন of these two centers are such that the resulting effect on the unit test charge remains the same. তো আমি বললাম যে আমি পজিশন অফ দিস টু সেন্টার্স আর সাজ দ্যাট দ্য রেজাল্টিং এফেক্টস অন দ্য ইউনিট টেস্ট চার্জ রিমেন্স দ্য সেম। মানে এইখানে যে এফেক্ট এখানে একই থেকে যায়। মানে ব্যাপারটা কীরকম দেখো, যে এই যে মলিকুলটা তুমি কনসিডার করেছিলে, ধরো এখন মলিকুলটাকে আমি জাস্ট এইরকমভাবে লিখলাম ফর এক্সাম্পল, এটাকে এইখানে একটা সেন্টার আছে, এখানে একটা সেন্টার আছে, ধরে নাও এইখানে যে এটা পজিটিভ চার্জের সেন্টার, সেখানে কি চার্জ যেটা আছে সেটা ধরে নাও লেটস সে তোমার Q1, এইখানে একটা চার্জ, হ্যাঁ, সেটাকে তুমি ধরে নাও লেটস সে Q2 বা কিছু, মানে এটা সেন্টার, মানে এটা হচ্ছে সেন্টার অফ পজিটিভ চার্জ, সেন্টার অফ নেগেটিভ চার্জ, এই চার্জ হচ্ছে প্লাস ধরে নাও, এটা হচ্ছে তোমার মাইনাস ধরে নাও। আর এবারে তুমি একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করেছিলে, যেখানে যে ইউনিট টেস্ট চার্জটা ছিল এইটা। এবারে এ কি করলো না, এ ইউনিট টেস্ট চার্জ এ বেসিক্যালি অ্যাট্রাক্ট করলো, এ কি করলো না, এ তোমার বেসিক্যালি হচ্ছে তোমার রিপেল করলো এইটা, এবং এই দুটোর জন্য একটা রেজাল্টেন্ট কাজ করলো, রেজাল্টেন্টটা দেশে এই দিকে, এইটা হচ্ছে তোমার রেজাল্টেন্টটা, এত রেজাল্টেন্টটা মানে ধরে নাও অ্যাজিভ যেন এইখানেও ব্যাপারটা, এইখানেও ধরে নাও এইটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট, এটা কাজ করছে এই দিকে, দেখা রেজাল্টেন্টটা কাজ করছিল, এ রেজাল্টেন্ট অ্যাজিভ এদিকে কাজ করছিল, আর এখানেও হচ্ছে তোমার রেজাল্টেন্টটা একই হচ্ছে। তার মানে আমার টেস্ট চার্জের উপরে ইন্ডিভিজুয়াল চার্জগুলো কাজ করে যা এফেক্ট, যদি আমি এরকম একটা অ্যাজিউম করে নিই যে পজিটিভ চার্জগুলো একটা সেন্টার থেকে কাজ করছে, নেগেটিভ চার্জগুলো আর একটা সেন্টার থেকে কাজ করছে, তাহলে কেন সেম এফেক্ট হয়। এই যে এইটা দেখো, যে দিস ইজ কল এ ডাইপোল, ডাই মানে দুই, আর এই যে সেন্টারটা পজিটিভ চার্জেস, এটাকে তুমি বলো জাস্ট পজিটিভ পোল, আর সেন্টার অফ নেগেটিভ চার্জ এটাকে তুমি বলো নেগেটিভ পোল। তার মানে দেখো একটা মলিকুল সে বেসিক্যালি দুটো পোলের জাস্ট কম্বিনেশন, ঠিক আছে, সেখানে এইটার নাম হয়ে যায় একটা ডাইপোল, ঠিক আছে, দিস ইজ কল এ ডাইপোল, ঠিক আছে। বুঝতে পারা গেল যে ডাইপোল বেসিক্যালি জাস্ট মানেটা কি, যে তোমার দুটো পোল আছে বলে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ডাইপোল, ঠিক আছে, পজিটিভ পোল আর হচ্ছে তোমার নেগেটিভ পোল। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যদি তুমি একটা নিউট্রাল মলিকুল কনসিডার করো, নিউট্রাল, তাহলে কিন্তু এই সেন্টার অফ পজিটিভ চার্জের যে ওভারঅল চার্জটা আর সেন্টার অফ নেগেটিভ চার্জের ওভারঅল নেগেটিভ চার্জটা কিন্তু সমান হবে। আর যদি তোমার কোনো একটা আয়ন্স থেকে যায়, তাহলে অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো, তার ক্যাটায়ন যদি থাকে তাহলে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি দেন দ্য নেগেটিভ চার্জ, আর যদি অ্যানায়ন হয় তাহলে নেগেটিভ চার্জের পরিমাণটা সেটা বেশি দেন দ্য পজিটিভ চার্জ। তাহলে এটা ইম্পর্টেন্ট যে ফরে নিউট্রাল মলিকুল Q1 তার ম্যাগনিটিউডটা আর Q2 এর ম্যাগনিটিউডটা সমান, এবং সেটাকে তুমি জাস্ট কিউ দিয়ে লিখতে পারো। কিউ দিয়ে লিখতে পারো মানে হচ্ছে তুমি জাস্ট যেটা বলছো যে এটা কিউ দিয়ে লিখতে পারো, তার মানে তখন এই যে এইভাবে একটা ডাইপোল তুমি কনসিডার করলে, এটাকে তুমি প্লাস কিউ ধরো, এটা তোমার মাইনাস কিউ ধরলে, দুটো পোল আছে, একটা সেন্টারে একটা সেন্টার, হ্যাঁ, এটা একটা প্লাস কিউ ধরলে, এটা একটা মাইনাস কিউ ধরতে হবে। মানে যখন নিউট্রাল মলিকুল তুমি কনসিডার করবে, নিউট্রাল মলিকুল যদি না হয় তাহলে কিন্তু তোমার দুটো চার্জ আলাদা হতে পারে, একটা Q1 তোমার Q2। মানে
তাহলে এটাকে ডাইপোল নাম দেওয়া হলো, তার কারণটা হচ্ছে যে আমি দুটো পোল, মানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো পোল নয়। মানে এমনিতে দেখো না, এমনিতে গল্পটা তো বেশ কঠিন না, মানে অনেকগুলো ইলেকট্রনস আছে, অনেক নিউক্লিয়াস আছে, তারা মুভ টুভ করছে, মানে মানে মলিকুলের ভাইব্রেশন হচ্ছে, রোটেশন হচ্ছে, ইলেকট্রনের রোটেশন হচ্ছে। সেই জন্য একটা মলিকুলকে জাস্ট ওরকম যেন দুটো ফিক্সড পজিশনে দুটো পোল জাস্ট বসানো আছে, একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ, এরকম করে ভাবা ঠিক না, ঠিক আছে, মডেলের মতো আর কি। তারপরে এখন তো আবার তুমি যদি ধরে নাও যে এটাই মানে ইলেকট্রনিক চার্জগুলো ইভেন জাস্ট পয়েন্ট চার্জ না, তারা একটা ইলেকট্রন ক্লাউড, গল্পটা আরোই কঠিন হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখো এটা কথা হচ্ছে যে তোমার এবারে এই যে তুমি একটা মলিকুল কনসিডার করলে, ধর একটা ডাইপোল তুমি কনসিডার করছো, এটা একটা ডাইপোল, আমি এরকম ভাবে দিচ্ছি ডাইপোল, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এইখানে তোমার ধরো প্লাস কিউ চার্জ আছে, এখানে তোমার মাইনাস কিউ চার্জ আছে, এটা একটা ডাইপোল। আচ্ছা, এবারে এই দুটো পয়েন্ট যেটা বলছো, এই দুটো পয়েন্টের মধ্যে লেসে একটা দূরত্ব আছে, লেসে ধরে নাও সেটাকে এল আমি বলছি, তাহলে জাস্ট বা আচ্ছা এলই বলি। তাহলে এবারে এই যে কোনো একটা চার্জ এবং এই যে লেন্থ, তাদের যে গুণফলটা সেটা ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্টটা কি হচ্ছে না, ডাইপোল মোমেন্ট মিউ, সেটা জাস্ট সিম্পলি হচ্ছে যে কোনো একটা চার্জ এবং ডিস্টেন্স তুমি জাস্ট গুণ করে দাও, এটা করে ডাইপোল। তাহলে জাস্ট ডাইপোল মোমেন্ট বাই ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা ডাইপোল তুমি প্রথমে ভেবে নেবে, ডাইপোলটা কেমন করে আসতে তুমি বুঝে গেলে। এবারে ডাইপোলের সঙ্গে একটা ডাইপোল, সেখানে কোনো একটা পার্টিকুলার চার্জ এবং তাদের যে সেপারেশনটা, এই যে গুণফলটা, সেটাই তোমার বেরিয়ে দেবে হচ্ছে ডাইপোল মোমেন্ট, এটা। আচ্ছা, এবারে এইখানে যেমন এত সিম্পল সিচুয়েশন বলে আমি এর ডিরেকশন নিয়ে কথাবার্তা বলছি না, কিন্তু একটু খেয়াল রাখবে যে ডাইপোল মোমেন্ট ইজ অ্যাকচুয়ালি এ ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট ইজ অ্যাকচুয়ালি এ ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ এই যে ডাইপোল মোমেন্ট মিউ যেটা, সেটা তোমার অ্যাকচুয়ালি লেখা হচ্ছে যে কিউ ইন্টু এই যে এলটার বদলে তোমার একটা পজিশন ভেক্টরকে এরকম তোমার জিনিসটা লেখা উচিত আছে, এটা। হ্যাঁ, আরটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে একটা অ্যাটমকে ধরো এই প্লাস কিউ চার্জটাকে তুমি জাস্ট সেন্টারে রেখেছো, হ্যাঁ, এবার তার রেসপেক্টে হচ্ছে তুমি আর একটা পার্টিকুলার পয়েন্ট, সে একটা পার্টিকুলার কোঅর্ডিনেট আছে, মানে একটাকে তুমি সেন্টারে রাখো কিউ প্লাস কিউটাকে, আর মাইনাস কিউটাকে তুমি ধরে নাও জাস্ট এইখান থেকে একটা আর বা তার পজিশন ভেক্টর এরকম হয়। তাহলে মিউটাকে জাস্ট কিউ ইন্টু আর এরকমভাবে লিখবে। তো সেখান থেকে তুমি যদি জাস্ট কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখো, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস যদি আই হয়, ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি তোমার জে হয়, আর ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস যদি তোমার মিউ জেড হয়, তাহলে আই ইন্টু মিউ এক্স বা জে ইন্টু মিউ এক্স, কে ইন্টু মিউ জেড, এইটা সেটা কি হয়ে যাবে না, কিউ ইন্টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এইটা যেখানে তোমার আই জে অ্যান্ড কে আর unit vectors along x, y and z directions respectively, এটা। তাহলে দেন এখান থেকে পেয়ে গেলে ক্লিয়ারলি মিউ এক্সটা হচ্ছে তোমার কিউ ইন্টু এক্স, মিউ ওয়াইটা হচ্ছে কিউ ইন্টু ওয়াই, আর মিউ জেডটা হচ্ছে কিউ ইন্টু জেড, এরকমভাবে তুমি লিখতে পারবে। বা অর মিউটাকে তুমি জাস্ট একটা ভেক্টরের মতো করে লিখবে, মিউ এক্স মিউ ওয়াই মিউ জেড, এরকমভাবে তুমি লিখছো। ডাইপোল মোমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এবারে যখন তুমি একটা মলিকুলার ডাইপোল মোমেন্ট নিয়ে কথাবার্তা বলবে, তারা পার্টিকুলার ধরো একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, ধরো একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে পরে ডায়াটমিক মলিকুল সে HCl, এইচ এবং সিএল, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ না, তাহলে অ্যাকচুয়ালি দেখা যায় যে এইখানে তোমার অ্যাকচুয়ালি পজিটিভ চার্জের সেন্টার থাকবে, আর এদিকে নেগেটিভ চার্জের সেন্টার থাকবে। মানে নেগেটিভ চার্জের সেন্টারটা থাকবে ক্লোরিনের দিকে, আর আর পজিটিভ চার্জের সেন্টার থাকবে হাইড্রোজেনের দিকে। এখানে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস এটা হলো।
তাহলে এবারে এই ক্ষেত্রে যে ডাইপোল মোমেন্ট যেটা কাজ করবে সেই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা বলা হচ্ছে তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এইটা হচ্ছে যে ইন দ্য কেমিস্ট কনভেনশন। ফিজিসিস্টের কনভেনশন কিন্তু একদমই আলাদা। হ্যাঁ, ইন দ্য কেমিস্ট কনভেনশন direction of dipole moment is from positive end to negative end. পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের থেকে তোমার ডাইপোল মোমেন্টের ডিরেকশনটাকে করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি তারা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মতো করে তার তিনটে কম্পোনেন্ট মিউএস মিউআই মিউজেড যেমন থাকবে থাকবে আর ঠিক আছে। তাতে ভেক্টর তার তো একটা ডিরেকশন সবসময় থাকে, সেই মতো করে তোমাকে ডিরেকশন ঠিক করতে হবে। কিন্তু এমনিতে মলিকুলার ডাইপোল মোমেন্ট একটা ডায়াটমিক মলিকুলার ক্ষেত্রে যখন কি করতে চাইবে তখন জাস্ট ওটা মানে পজিটিভ পোল থেকে নেগেটিভ পোলের দিকে, সেটা হচ্ছে কেমিস্ট কনভেনশন। আর ফিজিক্স কনভেনশন উল্টোটা, এটা নেগেটিভ পোল থেকে বা পজিটিভ পোলের দিকে হয় এটা, ঠিক আছে। তাহলে দেখো আমি অ্যাকচুয়ালি ডাইপোল এই জিনিসটা বুঝলাম, সেখান থেকে ডাইপোল মোমেন্ট এই জিনিসটা আমি ডিফাইন করলাম, বা ডাইপোল মোমেন্ট জিনিসটা আমি বুঝে নিতে পারলাম। আচ্ছা, এবার এখানে তো অবভিয়াসলি তোমার ডাইপোল মোমেন্ট যখনই বলেছি সেখান থেকে তোমার সিজিএস ইউনিট যদি তুমি বলো, সিজিএস ইউনিট অফ মিউ এইটা, এটা এমনিতে চার্জ হচ্ছে ইএসইউ, ডিস্টেন্স হচ্ছে সেন্টিমিটার, ইএসইউ সেন্টিমিটার হবে। আর এসআই ইউনিট অফ মিউ এটা তো কুলম মিটার এরকম হবে। আর এবারে এই যে ইএসইউ সেন্টিমিটার বা কুলম মিটার এগুলো যেমন আমি বললাম, কিন্তু মলিকুলার ডাইপোল মোমেন্টকে এই ইএসইউ সেন্টিমিটার কুলম মিটার ইত্যাদি ফর্মে ইউজুয়ালি এক্সপ্রেস করা হয় না। তাহলে মলিকুলার ডাইপোল মোমেন্ট যেটা হয়, ডাইপোল মোমেন্ট এই যে মিউটা, সেটাকে আমি এই যে চার্জ ইন্টু ডিস্টেন্স যেটা বলছি না, চার্জটা হচ্ছে তার একটা ফ্যাক্টর, আলফা ফ্যাক্টর ইন্টু এই ইলেকট্রনিক চার্জ, মানে ইলেকট্রনিক চার্জ যেটা এটা তার একটা ফ্যাক্টর হয়। মানে একটা মানে মানে একটা ফুল আয়ন যদি তৈরি হয়ে যেত সোডিয়াম ক্লোরাইড রেখে এনএ প্লাস এবং সিএল মাইনাস, তাহলে ইউজুয়ালি হচ্ছে ক্লোরিনের মাথায় -1 চার্জ, সোডিয়ামের মাথায় +1 চার্জ। কিন্তু যখন তুমি জাস্ট এই সেল মলিকুল এরকম কোভ্যালেন্ট মলিকুল তুমি কনসিডার করবে, তখন ক্লোরিনের মাথায় কিন্তু ফুল নেগেটিভ চার্জ নয়, বা এইচের মাথায় ফুল পজিটিভ চার্জ থেকে নয়, কিন্তু একটা ইলেকট্রনিক চার্জের একটা পার্টিকুলার ফ্র্যাকশন, সেটা আমি বলতে পারি। আর ডিস্টেন্সটা যেটা তুমি নেবে, ডিস্টেন্সটা হচ্ছে তোমাদের বিটা ইন্টু ধরে নাও তোমার ওই মানে একটা মানে মানে অ্যাংস্ট্রম অর্ডারের একটা জাস্ট কিছু আর মানে আমি অন্যভাবে বলতে গেলে এটাকে এইরকমভাবে না লিখে এইরকমভাবেও লিখতে পারো তুমি। যাতে এইটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে ডাইপোল মোমেন্টটা সেটা হচ্ছে তোমার মানে আমি কি বললাম, ইলেকট্রনিক চার্জ মাল্টিপ্লাই বাই এ ফ্যাক্টর। আর ইলেকট্রনিক চার্জটা হচ্ছে হয় কত 10⁻⁻10 ইএসইউ এই অর্ডারে হয়, মানে অ্যাকচুয়ালি 4.8 10⁻10 ইএসইউ এইটা, এটা হচ্ছে অর্ডার অফ আর কি, মানে একটা আলফা ইন্টু এরকম একটা তৈল। আর এখানে হচ্ছে লেন্থটা হচ্ছে তোমার ধর একটা ফ্যাক্টর বিটা ইন্টু এই তোমার 10⁻8 মানে অ্যাংস্ট্রম অর্ডারের হয়, 10⁻8 সেন্টিমিটার এরকম একটা অর্ডারের হতো। তার মানে একটা আলফা বিটা একটা ফ্যাক্টর রইলো, তার সঙ্গে 10⁻18 ইএসইউ সেন্টিমিটার এরকম হচ্ছে তোমার মোটামুটিভাবে মলিকুলার ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউডটা হয়। তাহলে এই যে 10⁻18 ইএসইউ সেন্টিমিটার এটা ইউজুয়ালি থাকবে। এবারে তোমার অ্যাকচুয়ালি চার্জ সেপারেশনটা কতটা সেই মতো করে আলফার ভ্যালুটা, বন্ড লেন্থটা কতটা, 1 অ্যাংস্ট্রমের কত সেই মতো করে বিটার ভ্যালুটা তোমার নির্ভর করবে, এবং সেই মতো করে তোমার আলফা বিটা এই যে ফ্যাক্টরটা জাস্ট পাল্টে যেতে পারে। কিন্তু আদারওয়াইজ তোমার মলিকুলার ডাইপোল মোমেন্ট ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻18 ইএসইউ সেন্টিমিটার, ঠিক আছে। এটা মলিকুলার ডাইপোল মোমেন্ট। সেই জন্য এই 10⁻18 ইএসইউ সেন্টিমিটার ইজ অফেন কল্ড 1 d by or 1 d। The molecular dipole moment usually d by এ এক্সপ্রেস করা হয়, এবং 1 d by মানে হচ্ছে 10⁻8 ইএসইউ সেন্টিমিটার। তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখো ডাইপোল মোমেন্ট মানে ডাইপোল সেটাকে ইন্ট্রোডিউস করলাম, ডাইপোল মোমেন্ট তাকে ডিফাইন করলাম, এবং তোমার ডাইপোল মোমেন্ট তার ইউনিট নিয়ে জাস্ট এখানে কথাবার্তা আমি বলে নিয়েছি আর ঠিক আছে। ডাইপোল মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডিরেকশন হবে, সেসব নিয়েও কথাবার্তা তোমার বলা হয়েছে। আচ্ছা, এবার এখানে কথা সেটা হচ্ছে এই যে তোমার যে মানে কোনো একটা পার্টিকুলার মলিকুল
সেখানে যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলো আছে বা অ্যাটমগুলো আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি, রিলেটিভ ইলেকট্রোনেগেটিভিটি কার কেমন, বা তোমার এই যে অ্যাটমসগুলো কম্বাইন হলে মলিকুল তৈরি করতে তার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, সেই মলিকুলার স্ট্রাকচারটা কেমন তার উপরে নির্ভর করে কিন্তু তোমার এটা অনেক পাল্টে গেছে। মানে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। লাইক এটা কথা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ এ মলিকুল, সেটা যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো তার ইলেকট্রোনেগেটিভিটি এবং তাদের সাইজ, তাদের ওরিয়েন্টেশন ইত্যাদির উপর নির্ভর করে। তোমাকে একটা কথা হচ্ছে কি ডাইপোল মোমেন্ট ডিপেন্ড অন, এক হচ্ছে electronegativity of the constituent atoms, হ্যাঁ, বা constituent elements তার উপরে নির্ভর করবে। সাইজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাটম, কারণ এই যে বন্ড লেন্থ সেটা তো আবার সাইজের উপর নির্ভর করবে, সাইজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাটম তার উপরে নির্ভর করবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন or spatial structure of the molecule. Orientation or orientation of atoms in a molecule. একটা মলিকুলের অ্যাটমগুলো কেমন করে ওরিয়েন্টেড আছে অথবা স্পেশাল স্ট্রাকচার অফ দ্য মলিকুল তার উপরে কিন্তু ডাইপোল মোমেন্টটা তোমার নির্ভর করবে। আর তুমি নিশ্চয়ই ধরো HCl আর HF তুমি কনসিডার করবে, তখন এই ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটো অ্যাটম জাস্ট পাল্টে গেল, হ্যাঁ, তারা অ্যাটমগুলো পাল্টে গেছে এবং সেই মতো করে H এবং Cl এর যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এবং তাদের মধ্যে লেন্থ যা হবে, H এবং A তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এবং যা লেন্থ যা হবে সেই মতো করে এদের তার ডিফারেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, হ্যাঁ। HI আছে, HBr আছে, তার আমি কি হচ্ছে তখন হাইড্রোজেনটাকে কনস্ট্যান্ট, একটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তখন চারটে আমি আস্তে আস্তে কনসিডার করছি, তাদের সাইজ পাল্টাচ্ছে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স পাল্টাচ্ছে, তার মতো করে কিন্তু তাদের একটা ডাইপোল মোমেন্ট থাকছে, একটা নন জিরো ডাইপোল মোমেন্ট থাকতে পারে। আচ্ছা, আবার ধরো তোমার কার্বন মনোক্সাইড যখন তুমি কনসিডার করছো, ধরো BF3 যখন তুমি কনসিডার করছো, CCl4 যখন তুমি কনসিডার করছো, SF6 যখন তুমি কনসিডার করছো, F বলো, F বলো, এক্সেট্রা, এদের কিন্তু তোমার ডাইপোল মোমেন্ট তোমার শূন্য হয়ে যাচ্ছে। আর এটা বলা উচিত ছিল ধরো H2, Cl2, Br2, F2, I2 এরা সব হোমোনিউক্লিয়ার যারা, তাদের ডাইপোল মোমেন্ট কিন্তু শূন্য, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, সেখানে ডাইপোল মোমেন্ট শূন্য, এদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু। যেমন একটা স্পেশাল স্ট্রাকচার তুমি কনসিডার করতে তুমি দেখতে পাবে এক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা তোমার জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ডাইপোল মোমেন্টগুলো একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে তো ঠিক আছে, একটা বন্ড বরাবর একটা বন্ড মোমেন্ট আছে। এবারে তোমার ওই একটা মলিকুলের ক্ষেত্রে যখন তোমার টোটাল ডাইপোল মোমেন্টটাকে ক্যালকুলেট করতে হবে তখন বন্ড মোমেন্টগুলো তোমার ভেক্টর সামটাকে করতে হবে। এটা কথা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু এ বন্ড ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু এ বন্ড, সেটাকে বলা হচ্ছে তোমার বন্ড মোমেন্ট। এবারে এই বন্ড মোমেন্টগুলো ভেক্টর সাম করলে তুমি জাস্ট মলিকুলার ডাইপোল মোমেন্ট পেতে পারো। মলিকুলার ডাইপোল মোমেন্ট
can be obtained from the vector addition of bond moment. Obtained from the vector addition of molecular dipole moment can be obtained from the vector addition of bond moment. খুব স্বাভাবিক। ধরো আমি ফর এক্সাম্পল যদি তোমার লেটস সে একটা BF3 মলিকুলই ধরো যদি কনসিডার করি, এই এফ এই এফ এই এফ, এদিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে, এদিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে, এদিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে, এবং এখানে তিনটে ডাইপোল মোমেন্টই সমান। তো ওভারঅল ডাইপোল মোমেন্টটা এটা হবে ওভারঅল ডাইপোল মোমেন্টে যখন তোমাকে ক্যালকুলেট করতে হবে তখন জাস্ট মিউ এইটা, মানে এইগুলোকে তোমার মিউ যদি বলে দাও, তাহলে রেজাল্টেন্ট যে মিউটা মিউ প্লাস মিউ এখানে যোগফল হিসেবে তুমি লিখবে, তার রেজাল্টেন্ট মিউটা হচ্ছে কিন্তু যোগফল হিসেবে তুমি লিখবে। এটা আমি ভেক্টর সাম হিসেবে লিখেছি, কিন্তু তাদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমাকে প্রথমে এই দুটোকে যোগ করতে হবে, তারপর এটাকে যোগ করতে হবে। মানে তুমি যখন প্রথমে এই দুটোকে যোগ করলে, এই দুটোকে যোগ করার জন্য তোমার ওই যে মানে ভেক্টর সাম যদি করতে হয় আর কি, আমি এখানে দেখাচ্ছি না তোমাকে, জাস্ট মানে আমি বরং এইটা শুধু দেখিয়ে দিই যে ধরো মানে জাস্ট মানে দুটো ভেক্টরের যোগটা তোমাকে একটু দেখি, তাহলে তোমাকে একটু পরিষ্কার হবে। তাহলে এই যদি একটা ভেক্টর হয়, এই যদি একটা ভেক্টর হয়, এটা ধরো মিউ1 ভেক্টর, এটা ধরো মিউ2 ভেক্টর, এটার মধ্যে অ্যাঙ্গেল যদি তোমার থিটা থেকে থাকে, তাহলে রেজাল্টেন্ট যে ডাইপোল মোমেন্ট তার ম্যাগনিটিউডটা রুট ওভার অফ মিউ1 স্কোয়ার প্লাস মিউ2 স্কোয়ার প্লাস 2 মিউ1 মিউ2 কস থিটা হবে। এটা মিউ1 স্কোয়ার প্লাস মিউ2 স্কোয়ার প্লাস 2 মিউ1 মিউ2 কস থিটা, এটা হবে। তাহলে অ্যাঙ্গেল তো ঠিক আছে, মানে তুমি করতেই পারো, সেটা অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে যখন তিনটে ভেক্টর হবে তখন দুটো ভেক্টর প্রথমে যোগ করে দিতে হবে। এটা পেলে তুমি, তাহলে এইটা করে তুমি ধরো একটা মিউ প্রাইম পেলে, একটা ডিরেকশন আছে, তারপরে মিউ, তারপরে তুমি যোগ করবে, যোগ করে তুমি ওভারঅল মিউ রেজাল্টটা পাবে। মানে যে বেসিক্যালি হচ্ছে বন্ড মোমেন্টগুলো ভেক্টর সাম করে তুমি যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা পাবে। এগুলোর একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করে তার মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা কত সেটাকে দেখে জাস্ট তুমি করতেই পারো, সেটা অসুবিধা কিছু নেই। এবং এই পার্টিকুলারকে সেটা দেখো জিরো বেরোবে, এমন একটা সিমেট্রি আছে আর কি। সব ক্ষেত্রে এরকম হবে সেরকম না। আর এবারে জাস্ট মানে তোমার টোটাল ডাইপোল মোমেন্ট অফ এ গ্রুপ, সেটাকে বলা হয় গ্রুপ মোমেন্ট। ডাইপোল মোমেন্ট of a group as a whole is called the group moment. ধরো তুমি হয়তো ধরো আমি CH3Cl এর কথা বলছি, তাহলে ফর এক্সাম্পল এরকম একটা তুমি মলিকুল কনসিডার করবে। CH3Cl, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে দেখো তুমি এইটাকে ভাবতে পারো যে এই যে গ্রুপটা মানে মানে এটাকে তুমি এইরকম ভাবে ভাবো যে তোমার এদিকে এই Cl তার সঙ্গে এইটা অ্যাজ এ হোল একটা আর এর মতো কিছু একটা আরটা, যেখানে তোমার আরটা হচ্ছে তোমার এইরকম জিনিসটা, একটা অ্যালকিল গ্রুপ আর এটা। তাহলে তাহলে আমি দেখো এই যে পুরো একটা পলিঅ্যাটমিক মলিকুলকে একটা ডায়াটমিক মলিকুলের মতো করে কনসিডার করি, তাহলে এই যে আরটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ডাইপোল মোমেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে কি ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু
associated to R can be obtained from the vector addition of bond moments. মানে একটা মলিকুল যেমন অনেক বন্ড দিয়ে তৈরি হয়, ঠিক একই রকম ভাবে একটা গ্রুপও তোমার অনেক বন্ড দিয়ে তৈরি হয়। সেখানে ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু R can be obtained from the vector addition of bond moments. The dipole moment associated to R can be obtained from the vector addition of bond moments. তাহলে দেখো মানে ইন্ডিভিজুয়াল বন্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা বন্ড মোমেন্ট থাকবে। একটা মলিকুলার ডাইপোল মোমেন্ট পেতে গেলে বন্ড মোমেন্টগুলো তোমাকে ভেক্টর অ্যাডিশন করতে হবে। তারপরে তোমার ইয়ে করতে গেলে মানে একটা গ্রুপের সঙ্গে অ্যাসোসিয়েটেড জাস্ট মোমেন্ট বের করতে গেলে আবার সেই বন্ড মোমেন্টে ভেক্টর অ্যাডিশন করতে হবে, সেক্ষেত্রে গ্রুপ মোমেন্ট পাবে। তাহলে এগুলো সব তোমার মানে এগুলো আসলে জানতে হবে। মানে ভেক্টর অ্যাডিশন কেমন করে করতে হয়, কিন্তু দুটো ভেক্টর তোমার তো অলরেডি জানা আছে, এটা অসুবিধা হচ্ছে তোমার করছে। এবারে দেখো ধরো লেটস সে একটা পার্টিকুলার মলিকুল তুমি কনসিডার করো, ধরো এ বি একটা মলিকুল। আচ্ছা, এই এ বির ক্ষেত্রে যদি পুরো চার্জ সেপারেশন হতো, লেটস সে এ প্লাস প্লাস বি মাইনাস, এই চার্জ সেপারেশন যদি হতো পুরো মানে ফুল চার্জ সেপারেশন যদি হতো, তাহলে তুমি একটা এক্সপেক্টেড ডাইপোল মোমেন্ট পেতে। এখানে এক্সপেক্টেড মানে হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে যে when there will be full charge separation, এটা মানে বেসিক্যালি হচ্ছে 100% বা অন্যভাবে বলতে গেলে 100% আয়নিক যখন ফুল চার্জ সেপারেশনটা তোমার তৈরি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফুল চার্জ সেপারেশনটা তৈরি হচ্ছে না, তার বদলে এদিকে ডেল্টা প্লাস এদিকে ডেল্টা মাইনাস হচ্ছে, এটা তোমার পার্শিয়াল চার্জ সেপারেশন। পার্শিয়াল চার্জ সেপারেশন এবং অ্যান্ড তখন এক্সপেরিমেন্টাল যে ডাইপোল মোমেন্টটা এক্সপেরিমেন্টাল আমি এইরকম লিখি। তাহলে অ্যাকচুয়ালি ধরো এইচসিএল এই টাইপের মলিকুল যদি আমি কনসিডার করি, তাহলে এইচসিএল মলিকুল একটা ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু এইচসিএল মলিকুলের ক্ষেত্রে তোমার এইচ প্লাস এবং সিএল মাইনাস পুরো তৈরি হয়ে যাচ্ছে এবং 100% চার্জ সেপারেশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। একমাত্র 100% আয়নিক কম্পাউন্ড যদি হতো তাহলে ফুল চার্জ সেপারেশনটা হতো, আর 100% যদি কোভ্যালেন্ট হতো, হ্যাঁ, যদি এরকম টাইপের মলিকুল যদি হতো, ধরো এ এ টাইপের মলিকুল অথবা বি বি টাইপের মলিকুল, এক্ষেত্রে যদি ডাইপোল মোমেন্ট তোমার 0 হতো এটা, এবং এটা 100% কোভ্যালেন্ট মলিকুল। তার মানে অ্যাকচুয়ালি এইচসিএল, এইচএফ, এইচবিআর এই টাইপের যে মলিকুলগুলো বা কার্বন মনোক্সাইড, এই যে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল বা পলিঅ্যাটমিক মলিকুলগুলো যেমন তুমি যখন দেখছো, সে নাইদার 100% আয়নিক নর 100% কোভ্যালেন্ট। মানে H2 বা Cl2 Br2 সে 100% কোভ্যালেন্ট। আবার টু সেন্সে 100% আয়নিক নেই, তুমি ধরতে পারো KCl বা সোডিয়াম ক্লোরাইড, এরা মোরাললেস 100% তোমার আয়নিক হচ্ছে। তাহলে 100% আয়নিক ভার্সেস 100% কোভ্যালেন্ট থাকছে। তাহলে এবারে এইচসিএল এর ক্ষেত্রে তাহলে আমাকে নিশ্চয়ই এরকম একটা জিনিস দেখতে হবে যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট, কত পার্সেন্ট আয়নিক। সেখান থেকে আমি যেটা করতে পারি এখানে যে পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার আর পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার অটোমেটিক্যালি এক থেকে এটাকে বাদ দিলেই তুমি পেয়ে যাবে। এবং সেটা কি, সেটা হচ্ছে তুমি জাস্ট এক্সপেরিমেন্টালি তুমি দেখো যে তার ডাইপোল মোমেন্টটা কতটা বেরোচ্ছে, ডিভাইডেড বাই তুমি জাস্ট ধরে নাও যে একটা ইলেকট্রনিক চার্জ, মানে ফুল চার্জ সেপারেশন ইলেকট্রনিক চার্জ সেপারেশন হবে মানে 4.8 ইন্টু তাদের মধ্যে যদি ডিস্টেন্সটা সামাও 1 অ্যাংস্ট্রম হয়, এত ডিভাইড, মানে তার কারণটা কি, মানে যেখানে বেসিক্যালি হয় 4.8 ইন্টু 10⁻⁻10
ইএসইউ হচ্ছে তোমার চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 × 10⁻10 ইএসইউ, আর এক্স ইন্টু 10⁻8 সেন্টিমিটার, এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি বন্ড লেন্থ, বা মানে 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 তোমার এদের মধ্যে ডিস্টেন্সটা এটা হয়। তাহলে তুমি এটা কি করতে পারছো, দেখো তুমি বেসিক্যালি এই যে 4.8 × এক্স ডিবাই, এটা হতো তোমার বেসিক্যালি মানে এটা 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 গুণ করলে কত হবে, এই দুটোকে গুণ করে দেখো 4.8 × এক্স ডিবাই, সেটা হতো তোমার এক্সপেক্টেড ডাইপোল মোমেন্টটা, আর এক্সপেরিমেন্টাল ডাইপোল মোমেন্ট, এক্সপেরিমেন্টাল ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে 4.8 × এক্স ইন্টু তোমার ডি, এই যে রেশিওটা এটা হচ্ছে অবশ্যই এটা ইন ডি বাই, ইন ডি বাই, এটা এই যে রেশিওটা সেটা কিন্তু পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার। তাহলে পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার আমি কেমন করে পাচ্ছি না, তুমি জাস্ট এক্সপেরিমেন্টালি ডাইপোল মোমেন্টটা কত হচ্ছে বের করো, ইউজুয়ালি মলিকুলার ডাইপোল মোমেন্ট আমি ডি বাই ইউনিটি করলাম, আর এবারে থিওরিটিক্যালি একটা ডাইপোল মুভমেন্ট করো যখন 100% আয়নিক ক্যারেক্টার হবে, মানে সেটা কীভাবে করবে, তুমি ধরে নাও ফুল চার্জ সেপারেশন হয়ে গেছে, অর্থাৎ যে চার্জ ইন্টু ডিস্টেন্স মিলে যে তুমি ডাইপোল মুভমেন্টটাকে লিখবে, চার্জ থেকে লেখো 4.8 × 10⁻10 ইএসইউ, আর লেন্থ থেকে লেখো অ্যাংস্ট্রম অর্ডারে, ধরো এটা এক্স অ্যাংস্ট্রম, তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে 4.8 × এক্স ডিভাই হয়ে যাবে, তাহলে এই রেশিওটা সেটা তোমার পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার দিয়ে দেবে। বোঝা গেল যে কেমন করে পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার তোমার বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম ওই আলফা বিটা টার্মটা কি করে একটু কনসেপ্টটা বলবেন, ওই মানে ইউসি ওয়ানটির সঙ্গে যে মাল্টিপ্লাই হলো। ওটা কিছুই না, মানে অ্যাকচুয়ালি চার্জ সেপারেশনটা ইলেকট্রনিক চার্জের একটা ফ্যাক্টর হবে, তো ফুল ইলেকট্রনিক চার্জ সেপারেশন যদি না হয় তাহলে ইলেকট্রনিক চার্জের একটা ফ্যাক্টর হবে, এবার ইলেকট্রনিক চার্জের কতখানি ফ্যাক্টর আছে এটাকে আমি আলফা দিয়ে এক্সপ্রেস করছি, মানে চার্জ সেপারেশনটা হয়ে যায় 0.5 ইন্টু ইলেকট্রনিক চার্জ, সেটা আলফা বলছে। আবার ধরো বন্ড লেন্থটা ধরো সবসময় তো 1 অ্যাংস্ট্রম না, ধরো 1.5 অ্যাংস্ট্রম, বা ধরো 0.7 অ্যাংস্ট্রম, সেই যে 0.7 বা 1.5 সেটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করছে, ঠিক আছে? তার মানে ওটা কনস্ট্যান্ট করে আমরা তার সঙ্গে ওয়ানটি গুণ করতে হবে নাকি, তবেই তো অ্যাকচুয়াল মিনিমাম পাবো। ওই যা বলেছি তাই, যা বলেছি সেটাই পরিষ্কার করেই তো বলেছি যা বলার, তাই না? ঠিক আছে? মানে লোকে যেমন হয় না যে তোর ওজন যখন বলা হচ্ছে যে 60 কেজি, তার মানে 60টা কি 1 কেজি 60 গুণ, ঠিক একই রকম ভাবে আমি কিন্তু বলতে আমার ওজন যদি 80 কেজি হয় তাহলে তোর ওজনটা কত, আমার ওজনটা যদি ইউনিট ধরা হয় তা তোর ওজনটা হবে 60/80 অফ আমার কেজি, মানে আমার ওজন। তাহলে এখানে একটা ইলেকট্রনিক চার্জ একটা স্পেসিফিক, মানে একটা অ্যাটমিক মলিকুলার সিস্টেমে ইলেকট্রনিক চার্জ, এটা অ্যাটমিক ইউনিট অফ চার্জ, এবার যখন চার্জ সেপারেশনটা করবে সেটা ইলেকট্রনিক চার্জের একটা ফ্যাক্টর হবে, সেটাকে তুমি জাস্ট ইএসইউ বা কুলম্ব তাতেও এক্সপ্রেস করতে পারো, কিন্তু আমি ডিভাইসটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ ইন্টু এ ফ্যাক্টর। একই রকমভাবে তুমি যখন করবে মানে চার্জ মানে দুটো বন্ডের মধ্যে ডিস্টেন্সটাকে লিখবে, সেটা ইউজুয়ালি অ্যাংস্ট্রম অর্ডারের হয়, তুমি জাস্ট অবশ্যই বলবো ওটা সাম ফ্যাক্টর ইন্টু অ্যাংস্ট্রম অর্ডার, কিন্তু আলফার বিটা তুমি বলবে, হলো? স্যার তাই আচ্ছা, এবার ধরো তুমি ধরো একটা CH3F আর ধরো CH3Cl, এই দুজনের মধ্যে আমি তোমাকে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বললাম। এই দুটো মলিকুল তো আমি বলে দিয়েছি কার মানে এটা ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বলছি, বলো যে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করে বলো তো কার ডাইপোল মোমেন্ট বেশি কার ডাইপোল মোমেন্ট কম, বলো আগে ফ্যাক্টটাকে বলো তারপরে কারণটা বলো। CH3F এর ডাইপোল মোমেন্ট বেশি হবে দেন CH3Cl। সবাই কি একমত? সবাই কি একমত?
কিরে সবাই একমত? জয়ন্ত ছাড়া আর কেউ কিছু বলবি? মানে সিএইচটি এফ আর সিএইচটি সে তার ডাইপোল মোমেন্ট বেশি। জল আমি শুনতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি উল্টোটা। হ্যাঁ, মিথাইল ক্লোরাইডে ডাইপোল মোমেন্ট বেশি দেন মিথাইল ক্লোরাইড। আচ্ছা, মিথাইল ক্লোরাইডে ডাইপোল মোমেন্ট বেশি কেন বলছিস? স্যার সিএল এর হবে, বন্ড লেন্থটা বেশি এই জন্য। সিসিএল বন্ড লেন্থটা বেশি হবে। হ্যাঁ, এখানে দুটো কাউন্টার এফেক্ট আছে। একটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি তুমি দেখো, সিএফ এর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি, কিন্তু আবার বন্ড লেন্থ যদি দেখো তাহলে হচ্ছে কিন্তু সিসিএল বন্ড লেন্থটা বেশি, এবং এখানে বেসিক্যালি তোমার বন্ড লেন্থটা একটু ডমিনেট করছে। আর সিসিএল বন্ড লেন্থটা কিন্তু সিএইচসি মানে সিএ বন্ড লেন্থ থেকে অনেকটা বেশি, সেখানে আলটিমেট এফেক্ট হচ্ছে এইটা। আচ্ছা, এনএইচ3 আর এনএফ3 বলো, এই দুজনের ক্ষেত্রে কম্পেয়ার ডাইপোল মোমেন্ট। বল এই দুটো। কে বলবি? অ্যামোনিয়া আর এনএইচ3 ডাইপোল মোমেন্ট। একটু বলছো না। কিরে কেউ কিছু বলবি? অ্যামোনিয়া আর এনএফ3 তাদের ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে পারবি? কোনটা বেশি কোনটা কম? তোকে আছিস না নাই? কাছে আছিস তো বেরিয়ে গেছিস। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি কার ডাইপোল মোমেন্ট বেশি অ্যামোনিয়া আর এনএফ3 ক্ষেত্রে। এখন তো একেবারে বলেছে অ্যামোনিয়া বেশি। কার ক্ষেত্রে বলছে ডাইপোল মোমেন্ট বেশি, অ্যামোনিয়া না এনএফ3? মানে আমাকে একজনকে লিখে পাঠিয়েছে, সৌরভ সৌরভ লিখেছে এনএইচ3। কোনটা? NH3 স্যার, কিন্তু স্যার এটা নিয়ে তো অনেক মানে আছে, মতামত আছে। যদি কোনো মতামত এর নেই। 2s অরবিটাল ইউজ করে তখন কিন্তু বেশি হবে। আমি ওসব বুঝি না ভাই, কোনো মতামত নেই। হ্যাঁ, বেশি না, বেশি মতামত দিতে হবে না।
হ্যাঁ, সেটা হচ্ছে ফ্যাক্ট জানতে হয়। মানে এসব না এই ইনঅর্গানিক কেমিস্ট্রি রিলেটেড বা এই ধরনের রিলেটেড জিনিসে না জাস্ট প্রথমে ফ্যাক্টটাকে জানো। ডাইপোল মোমেন্ট মেজার করা যায়, তার এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে স্ট্যান্ডার্ড বইয়ে, বা আমার একটা ভীষণ ভালো একটা নোট আছে, হ্যাঁ, যেখানে তোমার মানে 60 পাতার প্রায় একটা নোট আছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা মলিকুলের ডাইপোল মোমেন্টের ভ্যালু বলে দেওয়া আছে। তো ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে, আবার কনফিউশনে কী আছে, বিভিন্ন মতামতে কী আছে, থিওরিটিক্যাল কথাবার্তা হচ্ছে। এবার তুমি ফ্যাক্টটাকে প্রথমে জানবে, আমি জাস্ট প্রথমে কিন্তু ফ্যাক্টটাকে বলছি, তারপর তুমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সবসময় এটা মাথায় রাখবে, আগে তুমি ফ্যাক্টটাকে জানো, ফ্যাক্টটাকে জেনে তারপর তুমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করো, কারণ গোলা গোলা কথা বলে লাভ হবে না। ওই জন্য যেটা ব্যাপার হচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রিতে তুমি দিনরাত পড়াশোনা করে আগে ইনফরমেশনগুলোকে গ্যাদার করে নাও, বা নিজের কাছে একটা বই রাখো যেখানে তোমার ইনফরমেশনটা দেওয়া আছে, ওয়ান শুড নো দ্য ইনফরমেশন, তারপরে তুমি তার মতো করে একটা এক্সপ্লেনেশন দেওয়ার তুমি চেষ্টা করো, ঠিক আছে? উইদাউট দ্য কারেক্ট ইনফরমেশন তোমার এক্সপ্লেনেশন দিতে যাওয়ার চেষ্টাই করবে না তুমি। মানে এটা ভীষণ বাজে একটা মানে মানসিকতা এগুলো আর কি। মানে যারা পড়াশোনা একটু কম করে না, যা ওরকম এই গোলা গোলা কথাবার্তা বলে, এটাও হতে পারে ওটাও হতে পারে, এইটা ইউজ করলে এইটা, ওইটা ইউজ করলে, সব হাইপোথেটিক্যাল নাকি? ডাইপোল মোমেন্ট একটা মেজারেবল কোয়ান্টিটি, ডাইপোল মোমেন্টের ভ্যালু আছে, হ্যাঁ, গুগলে সার্চ করো বা স্ট্যান্ডার্ড বই সার্চ করো, ডাইপোল মোমেন্টের ভ্যালু তুমি দেখে নাও, হ্যাঁ, দেখে নিয়ে তারপরে তুমি জাস্ট তার মতো করে তুমি একটা কারণ বলার চেষ্টা করো। যারা এইটা বললি যে অ্যামোনিয়াটা বেশি দাম এনএফটি, তার পক্ষে কারণ কি বলো? অ্যামোনিয়ার ক্ষেত্রে স্যার অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, থিএনএইচ বন্ডটা টুয়ার্ডস নাইট্রোজেনের দিকে কাজ করছে ডাইপোল মুভমেন্টটা, আর এনএফ3 এর ক্ষেত্রে অপোজিট হয়ে যাচ্ছে, সেই জন্য ওর ক্ষেত্রে কমে যাচ্ছে, ক্যান্সেল করছে। একদমই তাই। যে এক্ষেত্রে এই যে তোমার ডাইপোল মোমেন্টটা মানে এর জন্য তোমার কি বলে লোন পেয়ারটার জন্য ডাইপোল মোমেন্ট উপর থেকে কাজ করছে, আর এরাও তোমার উপর দিকে কাজ করছে, কিন্তু ভেক্টর সাম হয়ে যাচ্ছে আর কি। এটা। আর এর ক্ষেত্রে এই লোন পেয়ারের জন্য কন্ট্রিবিউশনটা এই দিকে কাজ করে, আর তোমার বন্ড মোমেন্টের কন্ট্রিবিউশন উল্টো দিকে কাজ করে, তারা ক্যান্সেল আউট করছে। এইটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য পসিবিলিটি, ঠিক আছে? বুঝতে পারলে তো? এবার ফ্যাক্টগুলোকে জানবে, তাহলেই দেখবে তোমার মানে এটা মানে আগে রেজাল্টটা জানবে, রেজাল্টটাকে জেনে তার মতো করে এক্সপ্লেনেশন দেবে। আচ্ছা ধরো আর একটা বলছি, ধরো লেটসে আমি যদি ধরো আমি প্রথমে একটা জিনিস বলে দিই, ধরো CH4, তার ডাইপোল মোমেন্ট 0, CCl4 তার ডাইপোল মোমেন্ট 0, তাই তো? আচ্ছা CH4 এর যে ডাইপোল মোমেন্ট 0 তুমি থেকে এইরকম করে ভাবতে পারো, এইটাকে তোমার CH3 গ্রুপ হয়, তার মানে এই গ্রুপ মুভমেন্ট অফ CH3 গ্রুপ আর গ্রুপ মুভমেন্ট অফ CH এই যে বন্ডটা তারা সমান, সেই জন্য ডাইপোল মোমেন্টটা 0 হবে। পরেরটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে সরি CL এটা CCl4 তার যে ওভারঅল ডাইপোল মোমেন্টটা 0, এটা তুমি এইরকম করে ভাবতে পারো, এই তোমার একটা CCl3 তার একটা গ্রুপ মোমেন্ট আছে, আর CCl বন্ডের একটা বন্ড মোমেন্ট আছে, এই দুটো নিশ্চয়ই সমান, সেখানে তার ডাইপোল মোমেন্টটা 0 হচ্ছে। তবে এটা দাঁড়াচ্ছে যে অ্যাজিভ যেন যে CCl বন্ড আর CCl3 এদের বন্ড মোমেন্টগুলো একই, মানে এটা একই রকমের, আর CH বন্ডের বন্ড মোমেন্ট আর CH3 যে গ্রুপ মোমেন্ট তারা বেশি এটা একই রকমের। তাহলে এবারে সেইখানে যদি তুমি দেখো, তাহলে ধরো তুমি লেটসে CH3Cl বল, CH3Clটা কিন্তু এইরকমভাবে লেখো, Cl H H এছাড়া H, এরকম করে ভাবলে এটাকে CH3 এইটা, আর তার সঙ্গে অ্যাজিভ যেন Cl, এদের মধ্যে বেসিক্যালি কার্বন তো একই, মানে এখানে কার্বন আছে এখানেও কার্বন আছে, সেটা একই ব্যাপার। এটা এটা এরকম টাইপের।
এবার সিএইচ থ্রি ইকুইভ্যালেন্ট সিএইচ বন্ড লেন্থের মতো বলে এটা তুমি যদি ভাবতে পারো এটা গাড়ির জন্য এইচসিএল এর মতো। আবার একই রকমভাবে যদি সিএইচ সিএল থ্রি তুমি বলো, এইরকম করে ব্যাপারটাকে ভাবো, জাস্ট এদিকে তুমি এইচ বলো, সিএল 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 বলো, এটা তোমার অ্যাজিভ জানো, এদিকে তোমার সিএল থ্রি আর এদিকে হচ্ছে তোমার এইচ এর মতো, তাহলে এটাও দেখো তোমার বেসিক্যালি এইচসিএল এর মতো। তাহলে সিএইচটিসিএল সেটাও অ্যাজিভ যেন ইকুইভ্যালেন্ট এইচসিএল এর মতো, সিএইচসিএল সেও ইকুইভ্যালেন্ট এইচসিএল এর মতো। তাহলে সেখান থেকে মনে হতে পারে যে সিএইচটিসিএল এবং সিএইচসিএল থ্রি তাদের বেসিক্যালি ডাইপোল মোমেন্ট একই হবে। কারণ কোশ্চেনটা হচ্ছে এইটা যে কম্পেয়ার সত্যিই একই হয় কি, কম্পেয়ার দ্য ডাইপোল মোমেন্টস অফ সিএইচসিএল অ্যান্ড সিএইচসিএল, এতে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে পারে, মানে সিএইচসিএল এবং সিএইচসিএল থেকে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে পারে। এইরকম না, আর প্রচুর প্রবলেমস আছে যে প্রবলেমসগুলোকে তোমাকে ঠিক করে করতে হবে। এখানে জাস্ট ওই আবার বলছি যে মানে এখানে মানে গোলা গোলা কথা খুব বেশি বলবে না, আর এখানে তো সিএইচসিএল এর ডাইপোল মোমেন্ট বেশি হয় দেন সিএইচসিএল। হ্যাঁ, কারণটা হচ্ছে তোমার ওই ইন্ডাকশন হ্যানা তারা এই সব যে কথাবার্তা বলে আর পোলারাইজেশন ইন্ডাকশন ইত্যাদি। ঠিক আছে, আমি প্রথমে যেটা বলবো যে সেটা তুমি প্রথমে আগে ফ্যাক্টটাকে জানো, হ্যাঁ ফ্যাক্টটাকে জেনে তারপরে তুমি জাস্ট কম্পেয়ার করার চেষ্টা করো। আগে থেকে আমি কম্পেয়ার করবো, মানে ফ্যাক্টটাকে জানা মানে হচ্ছে তুমি এটা দেখো, মানে ইন্টারনেট দেখো বা বই দেখো, বই দিয়ে ডাইপোল মোমেন্টের ভ্যালুগুলো যা দিতে পারো, দেখে ফেলে তারপর তুমি কম্পেয়ার করো। আর তার সঙ্গে সঙ্গে তুমি এইটাকেও করে নিতে পারবে, মানে সিএইচসিএল অ্যান্ড সিএইচসিএল থ্রি এর সঙ্গে সঙ্গে তুমি চাইলে এই সিএইচসিএল টুটাকেও তুমি যা জুড়ে নেবে আর কি। মানে সিএইচসিএল সিএইচসিএল থ্রি সিএইচসিএল থ্রি এই তিনটাকে তুমি কম্পেয়ার করে দেখতে পারো। আচ্ছা, এবারে একটা কথা, জাস্ট লাস্ট একটা কথা আমি বলে নিই যে একটা মলিকুল তুমি কনসিডার করলে, মলিকুল কিছু কিছু মলিকুল আছে তাদের ক্ষেত্রে হ্যাজ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, আর কিছু কিছু ক্ষেত্রে হ্যাজ নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। মানে কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। আর যে মলিকুলের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে তাদেরকে বলা হচ্ছে পোলার মলিকুল। তাহলে মলিকুলকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এটা পোলার মলিকুল। আর যে মলিকুলে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই তাদেরকে বলা হচ্ছে তোমার নন পোলার মলিকুল, নন পোলার মলিকুল। আর এই পোলার মলিকুলসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার এই যে আমি চার্জ ডিস্ট্রিবিউশনগুলোকে বলেছিলাম না, তাতে একটা সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ বলেছিলাম, বা দুটো পোলের বলেছিলাম, সেই পোল দুটো বেসিক্যালি কোয়েনসাইড করে থাকছে। তার মানে এটা হচ্ছে যে তোমার এক্ষেত্রে সেন্টার অফ পজিটিভ চার্জেস অ্যান্ড সেন্টার অফ নেগেটিভ চার্জেস, আচ্ছা এখানে পোলার পোলার হলে তার ডিফারেন্ট পজিশনে থাকবে, সেন্টার অফ পজিটিভ চার্জেস অ্যান্ড সেন্টার অফ নেগেটিভ চার্জেস। মানে এটার ক্ষেত্রে হচ্ছে মানে বলবো যে দেয়ার ইজ এ সেপারেশন, দেয়ার ইজ এ সেপারেশন বিটুইন দ্য সেন্টার অফ পজিটিভ চার্জ অ্যান্ড দ্য সেন্টার অফ নেগেটিভ চার্জ। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে সেন্টার অফ পজিটিভ চার্জেস অ্যান্ড সেন্টার অফ নেগেটিভ চার্জেস coincide with each other। মানে এই মলিকুলের ক্ষেত্রে সেন্টার অফ পজিটিভ এবং সেন্টার অফ নেগেটিভ তার বেসিক্যালি কোইনসাইড করে আছে। তুমি এরকম করে ভাবতে পারো, মানে অ্যাজিভ যেন একটা তুমি নন পোলার মলিকুল কনসিডার করছো যেখানে তোমার এই সেন্টার অফ পজিটিভ চার্জ সেকেন্ড দুটো বেসিক্যালি একই। আর এই পার্টিকুলার মলিকুলটি যখন তুমি কনসিডার করছো সেখানে তুমি দেখতে পাবে যে সেন্টার অফ পজিটিভ চার্জ যেখানে থাকছে সেন্টার অফ নেগেটিভ চার্জ অন্য জায়গায় থাকছে। তাহলে যে মলিকুলটা সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিস্টেন্স রয়ে গেছে, তার ক্ষেত্রে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে। সেই মলিকুলগুলো হচ্ছে তোমার বেসিক্যালি পোলার মলিকুল। আর যে মলিকুলগুলো সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ কোইনসাইড করে গেছে তাদের ক্ষেত্রে কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না, তারা হচ্ছে তোমার নন পোলার মলিকুল। ঠিক আছে, আর এবারে এই যে
পার্মানেন্ট ডাইপোল থাকা বা না থাকা এই পুরো ব্যাপারটাই কিন্তু দাঁড়িয়ে আছে যে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নেই সেরকম সিচুয়েশন, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি দিইনি সেরকম সিচুয়েশনে সেন্টার অফ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ কোইনসাইড করে আছে কি নেই সেটা হচ্ছে কথা। কিন্তু এরকম হতেই পারে যে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে একটা নন পোলার মলিকুল যার ক্ষেত্রে তোমার পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেন্টার যেগুলো কোইনসাইড করেছিল তাদের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়ে গেল। আর যদি সেপারেশন তৈরি হয়ে যায় তখন একটা নতুন ডাইপোল মোমেন্ট তৈরি হবে, সেটাই ইনডিউস ডাইপোল মোমেন্ট। আমাদের জাস্ট মূলত যে জায়গাটা সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে ইনডিউস ডাইপোল মোমেন্ট অনওয়ার্ডস যে জায়গাগুলো, মানে পোলারাইজেশন পোলারাইজেবিলিটি সবটাই কিন্তু অল অ্যাবাউট জাস্ট ইনডিউস ডাইপোল মোমেন্ট। তার মানে যেটা যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কিছু নেই তখন মলিকুলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে বা না আছে কিছু একটা হবে। কিন্তু যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে যে মলিকুলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ছিল না তার সাথে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যেতে পারে, বা যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট অলরেডি ছিল সেই ডাইপোল মোমেন্টটা পাল্টে যেতে পারে। এই মতো করে তুমি জাস্ট ইনডিউস ডাইপোল মোমেন্ট পাবে। আর তাহলে আমরা আজকে এই পর্যন্তই বললাম যে মলিকুলটাকে পোলার নন পোলার সেটা বেসড অন দ্য ডাইপোল মোমেন্ট বিহেভ করে দিতে পারছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা জাস্ট এই পরের পার্টটাকে নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস কিন্তু শুরুই হবে তোমার ইনডিউস ডাইপোল মোমেন্ট দিয়ে। ইনডিউস ডাইপোল মোমেন্ট বললেই হচ্ছে দেবে একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি। ইটস ভ্যারিয়াস টাইপস, কত রকমের পোলারাইজেবিলিটি হয়। তারপরে আসবে পোলারাইজেশন, ইটস ভ্যারিয়াস টাইপস। তারপরে ক্লসিয়াস মোশনটি V by R, লরেন্জ ইকুয়েশন হবে। তারপরে এইখান থেকে তোমার ডিটারমিনেশন অফ ডাইপোল মোমেন্ট হবে। নেক্সট দিনে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলবো এবং এক্সপেক্টেড আমি যদি ঠিক করে পড়ে নেক্সট ক্লাসের মধ্যে এই পুরো জিনিসটাকে বলে দেওয়া যাবে এবং আমাদের পাঠটা শেষ হবে। তো আজকে এই পর্যন্তই রইল। তাহলে আমি ডাইপোল মোমেন্ট এইটা নিয়ে আমি বলে একটা আমার কাছে একটা 7 পাতার নোট আছে, মানে আমাদের বই লেখার জন্য যা লেখা হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে যে প্রচুর এক্সাম্পলস আছে। এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে ডাইপোল মোমেন্ট নিয়ে প্রায় কোনো কথাবার্তা বলতে বলেনি, মানে আমি ডাইপোল মোমেন্ট নিয়ে বেশি এক্সাম্পল করলাম না। হ্যাঁ, ডাইপোল মোমেন্টে প্রচুর কনসেপ্ট আছে, প্রচুর এক্সাম্পলস আছে। হ্যাঁ, সেগুলো আছে পরে না হয় নোটিস দিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে পড়ে নিতে পারবো। সিলেবাসের যে পার্টগুলো আছে সেটা মূলত হচ্ছে এই পার্টগুলো, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নিই। দেখো কারো কিছু বুঝতে অসুবিধা হলো কিনা, যা বলেছি সেটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বলে